সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? Assalamu alaikum, sir. Yes, sir, I can see. Okay, everybody, all of you, is their screen visible to you? এ হ্যাঁ, দেখা যাচ্ছে। Okay, thank you so much. Okay, let's get started today's session. ঢুকছেন Okay, আমরা একটু পার্সোনাল ডিসকাশনের জন্য আমরা একটু মিউট করে রাখি। ওকে, মিউট করে আমাদের ব্যক্তিগত আলোচনা করি। Okay, hello there, good evening. On the occasion of the inauguration of our spoken English program for beginner to advanced proficiency, including basic writing skills, I extend my warmest welcome and greetings to all the respected attendees. On this special occasion, it's a great pleasure and honor to welcome you all to our orientation class today. This is not merely a lesson, rather, it's an adventurous journey through which your proficiency in English, self-confidence, and international communication skills will be step-by-step processed. Assalamu alaikum wa rahmatullah. This is Abdullah, and I hold the position of English mentor at Career Academy. Since 2020, I have been serving as an English language trainer. Additionally, I am actively involved in curriculum development across multiple subjects, including Bengali, English, Urdu, and Arabic. Over the duration of this program, I'll provide you with essential guidance to develop fluency and confidence in professional English communication. With our mutual efforts, inshallah, we will activate a productive and supportive learning environment that will support your ongoing progress and development along the way. Okay, the core elements of our program comprise the following principal component. Number 1, grammar and sentence structure. So it has two parts. Part number 1, grammar part 1 and 2. So এখানে আমি বাংলা বলছি। এখানে আমাদের প্রথমেই থাকবে গ্রামার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। এখানে পার্ট 1 বলতে আমাদের মৌলিক যে গ্রামারগুলো থাকবে এবং আমরা কিছুটা প্রি ইন্টারমিডিয়েট লেভেলে চলে যাব, অর্থাৎ সেখানে পার্ট 2 থাকবে। আর গ্রামার রুল রিটেনশন সেশন থাকবে 2 নম্বরে, অর্থাৎ আমরা যে সকল গ্রামার শিখলাম সো সেই গ্রামারগুলো যখন আমরা অ্যাপ্লাই করব, তো এর জন্য আমাদের সেই গ্রামারগুলো মুখস্থ করা দরকার হবে। তো সবগুলো গ্রামার আমাদের মুখস্থ করা সম্ভব নয় এবং সেটা উচিতও না। যতটুকু মুখস্থ করতে হবে সেগুলো আমি আলাদা করে একটি ফাইল দিয়ে দেব। তো সেটা হবে গ্রামার রুল রিটেনশন সেশন। তো সেখান থেকে সেটা শিখতে হবে। ওকে, টেক্সট কম্প্রিহেনশন 3 নম্বরে থাকছে। এখানেও টেক্সচুয়াল পার্ট 1 এবং 2 এখানেও থাকবে, যেটি একেবারেই সহজ টেক্সট এবং তারপরে আমরা কিছুটা অ্যাডভান্স লেভেলে যাব। সেক্ষেত্রে এখানে 2টা পার্ট থাকবে। এরপরে থাকছে পিকচার বেসড স্পিকিং অ্যাক্টিভিটিস। তো এখানে আমরা 1 বাই 1 সবগুলো দেখাবো এখনই, বাকি হচ্ছে শিরোনামগুলো আগে বলছি। পিকচার বেসড স্পিকিং অ্যাক্টিভিটিস, এখানে আমাদের একটি ছবি দেওয়া থাকবে, সেই ছবির মধ্যে অনেকগুলো অ্যাক্টিভিটি দেওয়া থাকবে। তো সেই অ্যাক্টিভিটি অনুযায়ী আমাদেরকে কথা বলতে হবে। তো সেটাই হচ্ছে পিকচার বেসড স্পিকিং অ্যাক্টিভিটিস। তো এর মাধ্যমে আমাদের যেটা হবে যে আমরা এখানে কোনো ধরনের হেজিটেশন ফিল করা ছাড়াই আমরা এর মাধ্যমে কথা বলতে পারবো। তো এটাই হলো পিকচার বেসড স্পিকিং অ্যাক্টিভিটিসের উদ্দেশ্য এবং এর কার্যক্রম। ওকে, এরপরে থাকছে নাম্বার 5, স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন রুলস। এখানে প্রোনাউন্সিয়েশন রুলস বলতে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন ব্যাপারটা সেটা না, এটা হচ্ছে আমাদের শব্দের যে উচ্চারণ, যেমন ইংলিশ শব্দ টিইউ এর উচ্চারণ যেমন চ হয়, ফার্নিচার, ফিউচার,
পিকচার ইত্যাদি। তারপরে শেষে যদি ই থাকে তাহলে মোস্ট অফ দ্য কেসেস তো সেই ই উচ্চারিত হয় না যদি শব্দের শেষে থাকে, যেমন কাম, রুল ইত্যাদি এই ধরনের প্রোনাউন্সিয়েশন রুলস থাকবে। তো এখানে সেটা উদ্দেশ্য। আর হচ্ছে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন যেটা, সেটা হচ্ছে আমাদের যে অ্যাডভান্স লেভেলের স্পোকেন ইংলিশ সেখানে শেখানো হয়। ওকে, এরপরে নাম্বার 6 থাকছে স্পোকেন কমিউনিকেশন ম্যাটেরিয়ালস। আর এখানে ইংলিশে কথা বলা, দুইজনের মধ্যে কথোপকথন এবং এখানে ইংলিশ বলার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে কী ধরনের ম্যাটেরিয়ালস দরকার সেগুলো এখানে দেওয়া হবে এবং আলোচনা হবে। এবং রাইটিং ম্যাটেরিয়ালস অ্যান্ড রিটেন অ্যাসাইনমেন্টস, এটা মূলত হোমওয়ার্ক থাকবে এবং এখানে লেখার বিষয়গুলো দেওয়া হবে, বাংলা থেকে ইংলিশ করতে হবে এবং এটা গ্রুপে জমা দিতে হবে। এখানে যদি কেউ গ্রুপে জমা দিতে না চান সেক্ষেত্রে আমাকে ব্যক্তিগতভাবে জমা দিতে পারবেন। ওকে, অ্যান্ড এরপরে আমরা যখন অনেকটা ফ্লুয়েন্ট হয়ে যাব এবং আমাদের জড়তা কেটে যাবে, এরপরে হচ্ছে আমরা অনেকটা কথোপকথন শিখে ফেলবো, তখন হচ্ছে আমাদেরকে ডেলিভারিং আ প্রেজেন্টেশন অন আ সিলেক্টেড টপিক এর মাধ্যমে আমরা ইংলিশে কিভাবে বক্তৃতা দিতে হয় সেই বিষয়টি শিখব। ওকে, সো সবাইকে অনুরোধ করা হচ্ছে যে আপনাদের মাইকগুলো একটু মিউট রাখতে বলা হচ্ছে সবাইকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমরা একে একে দেখব আমাদের ক্লাসগুলো এবং সেই ম্যাটেরিয়ালসগুলো অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। সো নাম্বার 1, গ্রামার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। সো আজকে আমরা হচ্ছে এগুলোর আলোচনা দেখব। আমাদের যতগুলো বলা হয়েছে, যে 8টা পার্ট সবগুলোই আমরা এখান থেকে দেখব এবং এরপরে হচ্ছে আমরা পরবর্তী দিন থেকেই আমাদের নিয়মিত ক্লাসে যেগুলো থাকবে ওইগুলো আমরা সেগুলোই শিখব। ওকে, আজকে আমরা সবগুলোর সাথে একটু পরিচিত হই। তো এখানে প্রথমেই থাকছে নাম্বার 1, গ্রামার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। এগুলো যেহেতু আমাদের বলাই হয়েছিল যে আমরা ইংলিশটা শুরু করব মূলত ABCD থেকে, অতএব আমাদের এই গ্রামার পার্টে সেই ABCD থেকেই শুরু হচ্ছে। সো এরপরে ব্যক্তিগতভাবে আপনার ওয়ার্ড মিনিং যেগুলো আছে এগুলো সব ব্যক্তিগতভাবে শিখতে হবে এবং এখানে সবগুলোর বাংলা এবং বাংলা উচ্চারণ সবগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো এটা সম্পূর্ণ ব্যক্তিগত। আর হচ্ছে এরপরে থাকছে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। সো এই জিনিসগুলো আমি বলে দিব, এগুলো আমি পড়িয়ে দেব। যেমন হচ্ছে এতটুকু মুখস্থ করতে হবে, এই জন্য আলাদা একটি ফাইল তৈরি করে দেব। আচ্ছা, আপনাদেরকে একটু মিউট রাখার জন্য বলা হচ্ছে। এরপরে যেগুলো বিষয় মুখস্থ করতে হবে এর জন্য আলাদা ফাইল থাকবে, তো সেগুলো দিয়ে দেওয়া হবে। ওকে, এই ধরনের গ্রামারগুলো থাকছে। এরপরে আমরা শিখব সিলিবলের আলোচনাটা শিখব, সিলিবল কাকে বলে এবং হচ্ছে এর ওয়ার্ডের মধ্যে এর উদাহরণ 1 সিলিবল, 2 সিলিবল, 3 সিলিবল এবং সর্বোচ্চ 5 সিলিবল পর্যন্ত এর ব্যবহার রয়েছে। ওকে, could you please mute yourself? হ্যালো, আপনি একটু মিউট রাখেন। আবু কি যেন দেখা যাচ্ছে ওনার নাম। আচ্ছা, এরপরে আমাদের ওয়ার্ড মিনিং এভাবে চলতে থাকবে। এরপরে আছে নাউনের আলোচনা। নাউন কাকে বলে, কোনো কিছুর নামকে নাউন বলে এবং এর উদাহরণগুলো থাকবে। এরপরে একাধিক উদাহরণ থাকবে, অনেকগুলো উদাহরণ থাকবে। এরপরে আছে জেন্ডার এবং জেন্ডারের ক্লাসিফিকেশন এবং হচ্ছে কোন জেন্ডারের দ্বারা কি উদ্দেশ্য এবং এগুলোর উদাহরণ এবং এগুলো দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে এর এক্সপ্লেনেশন এগুলো থাকছে। এরপরে এখানে নাম্বারের বিষয়গুলো থাকছে, নাম্বার কাকে বলে এবং এর দ্বারা কি উদ্দেশ্য এবং হচ্ছে নাম্বার কিভাবে তৈরি হয় এগুলো থাকছে। এরপরে মোটামুটি এটা হচ্ছে
ক্লাস 1 আজকের ওরিয়েন্টেশন ক্লাসের এতটুকু দেখানো হলো, বাকি হচ্ছে আমাদের আরও বিস্তারিত আছে। এবং এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ক্লাস শেষ হলো। তারপরে আমাদের 2য় নম্বরে থাকছে গ্রামার রুল রিটেনশন। তাহলে আমরা সবগুলো গ্রামার তো শিখলাম, গ্রামারের মধ্যে অনেক অংশ থাকে, সেগুলো বুঝতে হয় এবং হচ্ছে সেগুলো সব মুখস্থ করার দরকার হয় না। যদি সবগুলোই মুখস্থ করা শুরু করি আমরা, তাহলে আমাদের সময় অনেক লস হবে। এই জন্য হচ্ছে এই পার্টের মধ্যে আমাদের এই পার্ট যে আমরা কতটুকু এখান থেকে মুখস্থ করব, এই জন্য আমাদেরকে এখানে দিয়ে দেওয়া হবে যে এতটুকু আমরা মুখস্থ করতে পারি। ওকে, সো এতটুকু যে আলোচনা হলো, এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করব, এই ভাওয়েল কয়টি এবং কনসোনান্ট কাকে বলে, দ্যাটস ইট। এরপরে আমাদের সিলেবল কাকে বলে এবং হচ্ছে সিলেবলের উদাহরণ এখানে 2টি দেওয়া আছে, একটি যদি আপনি মুখস্থ করতে পারেন সেটাও ভালো, দ্যাটস ওকে। 2 সিলেবল এবং 3 সিলেবল এগুলোর উদাহরণ মুখস্থ করতে হবে। কারণ হলো মুখস্থ করতেই হবে, কারণ হচ্ছে সিলেবল কিন্তু আপনার ডিগ্রির আলোচনায় লাগবে। সেখানে আপনি ডিগ্রি কিভাবে তৈরি করবেন এর উপরে কিন্তু নির্ভর করে হচ্ছে যে আপনি সিলেবলটা বুঝেন কিনা, ঠিক আছে? এই জন্য এটা মুখস্থ করা জরুরি। এরপরে 5 সিলেবল পর্যন্ত এটা থাকবে, ফাউন্ডেশনালনেস। ওকে, এরপরে এই মাস্কুলিন ফেমিনিন, এই যে হচ্ছে জেন্ডারের মধ্যে এতটুকু অংশ মুখস্থ করা লাগবে এবং এর একটি করে উদাহরণ, 2টি করে উদাহরণ এবং একটি মুখস্থ অবশ্যই লাগবে। এই যে একইভাবে এই 4 অংশের ক্ষেত্রে একইভাবে উদাহরণ দেওয়া আছে, এগুলো মুখস্থ করতে হবে। এরপরে সিঙ্গুলার এবং প্লুরাল এর ক্ষেত্রেও একটি করে মুখস্থ করতে হবে। তো মোটামুটি এটা হচ্ছে মেমোরাইজেশন পার্ট, যে অংশ দেওয়া হবে বিষয়টি এরকম থাকবে। ওকে, এরপরে আমাদের নাম্বার 3 এর মধ্যে আছে টেক্সট কম্প্রিহেনশন। অর্থাৎ আমাদের টেক্সট রিডিংটা একেবারেই শুরু হবে বেসিক থেকে। বেসিক থেকে যেই টেক্সট রিডিংটা হবে সেগুলো এরকম, এখানে ওয়ার্ড মিনিং থাকবে, যেই ওয়ার্ড মিনিং আপকামিং ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো থাকবে। আর এই যে এখানে ছোট আকারে গ্রামার থাকবে, অর্থাৎ আমরা যেই টেক্সট রিডিংগুলো করব হয়তো ওই পর্যন্ত যেতে আমরা এখন আর্টিকেল পর্যন্ত আমরা যেতে পারিনি, কিন্তু আমাদেরকে এই টেক্সট রিডিংগুলো শেখার জন্য আমাদেরকে অবশ্যই কী করতে হবে, এর কোনটা কিভাবে কাজ করে এর সংক্ষিপ্ত অবশ্যই আমাদেরকে জানতে হবে। এই জন্য হচ্ছে এখানে টেক্সট রিডিংটা দেওয়া আছে। ওকে, সো এখানে এ অথবা অ্যান এর অর্থ একটি, এটা বলা আছে এবং হচ্ছে শুরুতে যদি ভাওয়েল থাকে অ্যান ব্যবহার হবে, অন্যথায় এ ব্যবহার হবে। এরপরে হচ্ছে এর মাধ্যমে টেক্সট রিডিংটা শুরু, একেবারেই বেসিক থেকে এখানে এ অ্যান এর মাধ্যমে টেক্সট রিডিং। আ ব্যাগ একটি ব্যাগ, আ ক্যাট একটি বিড়াল, আ ম্যান একজন মানুষ, আ গার্ল একটি মেয়ে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের টেক্সট রিডিংটা চলবে এবং আরও অনেক চালু করে এটা পড়াটা দিতে হবে। এরপরে একইভাবে ওয়ার্ড মিনিং চলতে থাকবে, ওয়ার্ড মিনিংয়ের পাশাপাশি এটা হচ্ছে আমাদের হোমওয়ার্কগুলো চলতে থাকবে। এই যে অ্যান এর আলোচনা আছে, অ্যান অ্যাপল একটি আপেল, হ্যাঁ। এরপরে হচ্ছে আবার ওয়ার্ড মিনিং, এরপর আবার একটু গ্রামার। এখানে দা এর অর্থ টি এবং দা এর উপরে ভাওয়েল থাকলে দাকে দি পড়তে হয়, যেমন দি অ্যাপল একটি আপেল, এই আপেলটি। এরপরে হচ্ছে আচ্ছা, আপনাদের এখানে কারো আনমিউট করা থাকলে মিউট করে ফেলুন। ওকে, অন্যদের ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, এরপরে দায়ের পরে ভাওয়াল না থাকলে দাকে দা পড়তে হয়। এরকম ছোটোখাটো গ্রামার থাকবে এবং সাথে টেক্সট রিডিং শুরু হবে। ওকে, যেমন দা পেন কলমটি, দা নেইল পেরেকটি, দা বোন হাড়টি ইত্যাদি। এরপরে হচ্ছে এখানেও শব্দের শেষে এস যোগ করলে অনেক অর্থ হয়, যেমন বুক অর্থ বই, বুকস অর্থ অনেক বই, ব্যাগ অর্থ ব্যাগ, ব্যাগস অর্থ অনেক ব্যাগ। সো এইভাবে আমাদের পড়াটা আদায় করতে হবে এখানে, সেটা আমরা শিখে আসবো। এরপরে হচ্ছে ওয়ার্ড মিনিং এবং হোমওয়ার্ক থাকছে। এটা মোটামুটি আজকের প্রথম ক্লাসটা এরকম ছিল এবং সামনে আরও বাড়তে থাকবে। ওকে, সো এটা ছিল হচ্ছে বিগিনার লেভেলের টেক্সট। হ্যাঁ, তো আমরা যখন আরেকটু উপরে উঠবো
আমি যার এবং ওয়াজ ওয়ার শেষ করব তখন হচ্ছে আমাদের এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স উইথ দ্য ভার্ব টু বি, এখান থেকে আমাদের টেক্সটগুলো শুরু হবে। ঠিক আছে, এখানে একটি বাক্যের নেগেটিভ ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ ইন্ট্রোগেটিভ এবং আফার্মেটিভ এই চারটা বিষয়ের টেক্সটই এখানে থাকবে। ঠিক আছে, এই যে এরকম ওয়ার্ড মিনিং থাকবে, এরপরে হচ্ছে এই টেক্সটগুলো থাকবে, এই এই যে টেক্সটগুলো, এরপরে আবার ওয়ার্ড মিনিং এভাবে চলতে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে বিগিনার লেভেলের টেক্সট এবং হচ্ছে অ্যাডভান্স লেভেলের, তার চেয়ে একটু অ্যাডভান্স লেভেলের টেক্সট এটা দেখানো হলো। এখানে অ্যাডভান্স বলতে হচ্ছে আমাদের এই ক্লাসে যেই বিগিনার এবং অ্যাডভান্স সেটা বোঝানো হচ্ছে। এখানে বলতে আমাদের যেই বিগিনার্স এবং অ্যাডভান্স কোর্স সেটা বোঝানো হয়নি। ঠিক আছে, অর্থাৎ একেবারেই সহজ সরল টেক্সট এবং তারপরে তার থেকে একটু অ্যাডভান্স, সেটাই এখানে বোঝানো হচ্ছে। ওকে, এরপরে নাম্বার 4 হচ্ছে পিকচার বেসড স্পিকিং অ্যাক্টিভিটিস। তো পিকচার বেসড স্পিকিং অ্যাক্টিভিটিস আমরা শুরুতে যেগুলো করব সেগুলো হচ্ছে একেবারেই সাধারণ, একেবারেই সহজ সরল, এবং তারপরে হচ্ছে আমাদের এর থেকে একটু অ্যাডভান্সে আমরা যাব। তো সেগুলো কেমন হতে পারে? তো সেগুলো স্লাইডগুলো এরকম থাকতে পারে যে টুডেস পিকচার এটা, হ্যাঁ। তাহলে টুডেস পিকচার যেদিন থাকবে সেগুলো এই যে আমরা যে ছোট ছোট টেক্সটগুলো আমরা তৈরি করেছিলাম, শুরুতেই বাক্য তৈরির যেই প্রাথমিক পর্যায়ে এসেছিলাম, তো সেগুলো ছিল। তো এগুলো আবার হচ্ছে আমাদের পিকচার বেসড স্পিকিং অ্যাক্টিভিটিসের মধ্যেও এটা চলে আসবে। ওকে, ঠিক একইভাবে এ এন এর ব্যবহারটা আমরা দেখলাম, এখন এটা পিকচারের মাধ্যমে দেখছি, পিকচারগুলো দেওয়া হবে। এই যে এখানে কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়েছে, তো এটা হচ্ছে আমাদের পিকচার বেসড স্পিকিং অ্যাক্টিভিটিসের এক অংশ, অর্থাৎ প্রথম অংশ, যেগুলো হচ্ছে আমাদের একেবারে বেসিক থেকেও বেসিক এলিমেন্টারি লেভেলের যেগুলো আছে সেগুলো। তো আরেকটু অ্যাডভান্স লেভেলের পিকচার বেসড অ্যানালাইসিস যেগুলো, এগুলো হচ্ছে বিগিনার লেভেলের অংশ, অর্থাৎ আগেরটা 1 নম্বর ক্লাস গিয়েছে, এটা 2, এরকম যতটা পিকচার আমরা নিতে পারি। তো এগুলো হচ্ছে মোটামুটি পিকচারের পরীক্ষা, অর্থাৎ আমরা পিকচার দেখে দেখে যে কথা বলা যেটা শিখবো, তো সেটার শুরুই হচ্ছে এটা। অর্থাৎ এখানে এই ইমরান দেওয়া আছে, কিন্তু এখানে ইমরানের বাবা মা এটা বুঝাতে হলে আপনাকে বলতে হবে ইমরানস প্যারেন্টস। তো এরপরে জায়েদস ডগস, ঠিক আছে, এটা আপনাকে বানাতে হবে ড্রোনস ক্যামেরা, ওকে, মাহমুদস বলস। তো এইভাবে হচ্ছে আমাদের পিকচার বেসড স্পিকিং অ্যাক্টিভিটিসটা এখান থেকে শুরু হবে। ওকে, এরপরে একইভাবে এখানে ক্যাটস ফুড, এটা হচ্ছে আপনাকে বানিয়ে বলতে হবে সালমানস ল্যাপটপ। এই জিনিসগুলো হচ্ছে আমাদের একেবারেই বেসিক লেভেলের পিকচার বেসড স্পিকিং অ্যাক্টিভিটিস। এখানে একইভাবে অফ এর ব্যবহারটা এখানে আপনাকে বানাতে হবে, এই যে হুইলস অফ কার, এরপরে হচ্ছে উইন্ডোজ অফ রুম। এইভাবে আপনাকে একটার মাধ্যমে আরেকটা জোড়া দিয়ে তৈরি করতে হবে। এরপরে হচ্ছে আমাদের এর থেকেও আরও অ্যাডভান্স লেভেলের পিকচার বেসড অ্যানালাইসিস, সেগুলো হচ্ছে এই যে এরকম একটা পিকচার দেওয়া থাকবে, এই যে এখানে এখানে একটা পিকচার আছে যেখানে অনেকগুলো জিনিস রয়েছে, যে একটা গ্রাম আছে এবং সেখানে দেখা যাচ্ছে যে একজন দাদি এবং তার নাতনি এখান দিয়ে যাচ্ছে এবং তাদের যেই পরিবেশ, এটা হচ্ছে ইংলিশে আপনাকে ডেসক্রিপশন দিতে হবে, ইংলিশে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তো এর জন্য পাশাপাশি এখানে যতগুলো জিনিস আছে এর জন্য ওয়ার্ড মিনিং দেওয়া থাকবে, এই ওয়ার্ড মিনিংগুলো শিখে এসে আপনাকে সেটা ইংলিশে বলতে হবে। এখানে অনেক ওয়ার্ড মিনিং যতগুলো এই পিকচারের মধ্যে থাকবে সবগুলোই দিয়ে দেওয়া হবে। ওকে,
তো এটা হচ্ছে আমাদের পিকচার বেসড স্পিকিং অ্যাক্টিভিটিস এর বিষয়। এরপরে থাকছে নাম্বার 5, স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন রুলস। এখন এই স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন রুলসগুলো কীরকম, এই যে এইখানে যেমন হচ্ছে সি এর পরে এ, ও, ইউ, এল এবং আর এগুলো যদি আসে তাহলে সি এর উচ্চারণ হবে ক, ঠিক আছে। যেমন হচ্ছে সি এর পরে এ এসেছে, এখন সি এর উচ্চারণ হবে ক, যেমন হচ্ছে কার, কার্ড, খেম ইত্যাদি। ওকে, সি এর পরে ও আসলে সি এর উচ্চারণ ক হবে, যেমন কাম, কোড, ডিস্কো। এরপরে আরও উদাহরণ, সি এর পরে ইউ আসলে সি এর উচ্চারণ ক হয়, যেমন রেস্কিউ, কিউট। এরপরে সি এর পরে যদি এল আসে তাহলে সি এর উচ্চারণ হবে ক, যেমন ক্লাস, ক্লোজ। তো এখানে অনেকগুলো আছে, অনেক উদাহরণ আছে যেগুলো এখান থেকে আপনি ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করবেন। এগুলো হচ্ছে ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করার জন্য, এবং এখানে যদি আপনি কোথাও না বুঝেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে হবে। ওকে, ঠিক একইভাবে সি এর পরে আর আসলে সি এর উচ্চারণ হবে ক, যেমন হচ্ছে ক্রিটিক, ক্রাইসিস, ক্রাইম, এরকম বিষয় থাকবে। সি এর পরে যদি ই, আই অথবা ওয়াই আসে তাহলে সি এর উচ্চারণ হবে স। তো এইরকমভাবে হচ্ছে এই প্রোনাউন্সিয়েশন গ্রামার, এগুলো মূলত ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন না, এটা হচ্ছে ওয়ার্ড উচ্চারণের প্রোনাউন্সিয়েশন। ওকে, তো এগুলো আরও আছে। সো এক্সাম্পল হিসেবে দেখানো হলো। এখন নাম্বার 6, এখানে থাকছে স্পোকেন কমিউনিকেশন ম্যাটেরিয়ালস, অর্থাৎ এখানে আপনি যে ইংলিশে কথা বলবেন, এই ইংলিশে কথা বলার জন্য যে ধরনের ম্যাটেরিয়ালস দরকার সেটা হচ্ছে এখানে থাকবে। ওকে, তো সেগুলো যেমন হচ্ছে আজকে বলা হয়েছিল যে বেসিক সেলফ ইন্ট্রোডাকশন ইংলিশে দিতে হবে। এটা হচ্ছে একেবারেই বেসিক লেভেলের সেলফ ইন্ট্রোডাকশন, ঠিক আছে। মাই নেম ইজ অমুক, মাই ফাদার্স নেম ইজ এই, আই এম 30 years old, এরপরে মাই বার্থডে ইজ অন এটা এটা, তারপর হচ্ছে আই এম ফ্রম অমুক জায়গা থেকে, এরপর হচ্ছে মাই স্কুল নেম এটা, ঠিক আছে। এটা হচ্ছে একেবারেই বেসিক লেভেলের সেলফ ইন্ট্রোডাকশন। এরপরে যেটা দেওয়া হয়েছিল যে এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের সেলফ ইন্ট্রোডাকশন, যে যদি আমাদের কারোর প্রয়োজন হয় যে আমাদের একটা অ্যাডভান্স লেভেলের সেলফ ইন্ট্রোডাকশন দরকার, তাহলে হচ্ছে তার জন্য এটা। সো এটা শুধুমাত্র ব্যক্তিগতভাবে ইউজ করার জন্য, কোনো কোম্পানির কাজের জন্য, তো সেক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারি। তো এটা সেই হিসেবে দেওয়া হয়েছিল, যদিও হচ্ছে আমাদের ইয়েটা হচ্ছে আমাদের যেই লেভেল সেটা হচ্ছে বেসিক। ওকে, তো এটা যার যার প্রয়োজনের জন্য এটা দেওয়া হয়েছিল। তো এরপরে আমাদের আরও কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশের সাথে সম্পর্কিত, যেমন হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালসগুলো কেমন থাকবে স্পোকেন ইংলিশে। যেমন এখানে মিস্টার, মাস্টার, মিস, মিসেস, মিস, এই জিনিসগুলো এর ব্যবহারগুলো কিভাবে কেমন কি হয়, ঠিক আছে। তো সেগুলো আমাদের স্পোকেন ইংলিশেরই একটি পার্ট থাকবে। তো এগুলো প্রয়োজন অনুযায়ী এবং আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে এগুলো দিয়ে দেওয়া হবে। ওকে, আমাদের যখন স্পোকেন ইংলিশের যেই জায়গায় আমাদের এই জিনিসগুলো লাগবে সেগুলো দিয়ে দেওয়া হবে। এখানে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে কোনটা কার জন্য ব্যবহার হয়, মিস, মিস কখন, মিস কখন, মিসেস কখন, মিস্টার কখন, মাস্টার কখন, এই জিনিসগুলো এটা আমাদের স্পোকেন ইংলিশের অংশ। এরপরে থাকছে আমাদের টুকটাক যেই গ্রিটিংসগুলো থাকে, আমি উদাহরণ হিসেবে দিচ্ছি, সব এখন দেখানো সম্ভব না। যেমন হচ্ছে গুড মর্নিং, এটি কখন ব্যবহার করতে হবে এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়। এরপরে হচ্ছে গুড আফটারনুন, কখন ব্যবহার করতে হয়, কোন কোন ক্ষেত্রে। এরপরে গুড ইভিনিং, গুড নাইট, এই বিষয়গুলো। তো এই জিনিসগুলো দিয়ে দেওয়া হবে। এরপরে থাকছে কনভারসেশন, এখানে ওয়ার্ড মিনিং থাকবে, এরপরে কনভারসেশন থাকবে। যেমন হচ্ছে দুইজনের মধ্যে কনভারসেশন হচ্ছে, জেমস অ্যান্ড অলিভার। তো এই জিনিসগুলো আমরা যখন অ্যামিজারের বাক্যগুলো শিখব, তো অ্যামিজারের বাক্যগুলো যখন শিখব সেখানে এই কনভারসেশন থাকবে। তো
তো একটা বিষয় হচ্ছে এখানে স্কিমা বেসড লার্নিং এর উপরে ভিত্তিতে এগুলো তৈরি করা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু এই আমিজারের বাক্য ছাড়া অন্য কোনো বাক্যের মাধ্যমে এখানে এই কনভারসেশনটা তৈরি করা হয়নি, ঠিক আছে? কারণ হচ্ছে যদি আমরা এমন জিনিস এখানে ঢুকাই যেগুলোর সাথে আমরা পরিচিত না এবং সেগুলো আমরা এখনো শিখিনি, তাহলে আমাদের এটা বোঝা কষ্টকর হয়ে যাবে। এজন্য এখানে যতটুকু পিছনে যা পড়া হয়েছে সেগুলোই এখানে এসেছে, এবং সামনে যখন আরও কিছু আসবে তখন সেখানে যেমন যেমন ওয়াজ ওয়ার এগুলো যখন আসবে তখন এগুলো সেখানে ঢুকতে পারবে, ঠিক আছে? কিন্তু আই অ্যাম গোয়িং, আই গো এগুলো ঢুকতে পারবে না, ঠিক আছে? এই সিস্টেম অনুযায়ী হচ্ছে এই কনভারসেশনগুলো সাজানো। ওকে, তো আমাদের যেই বলেছিলাম যে আমাদের প্রোনাউন্সিয়েশন রুলসগুলো অল্প কিছু দেখানো হয়েছে, কিন্তু এখানে প্রচুর প্রোনাউন্সিয়েশন রুলস আছে। তো এখানে প্রায় এখানে প্রায় ৭৭টা নিয়ম আছে এই প্রোনাউন্সিয়েশনের রুলসের ক্ষেত্রে, ঠিক আছে? এই জন্য এটা আলাদাভাবে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশের বিষয়গুলো। এখন হোমওয়ার্কের বিষয়গুলো নাম্বার 7-এ আমাদের থাকছে রাইটিং ম্যাটেরিয়ালস অ্যান্ড রিটেন অ্যাসাইনমেন্টস। এখানে হচ্ছে আমাদের হোমওয়ার্কগুলো দেওয়া থাকবে। এটা হচ্ছে রাইটিংয়ের জন্য। এখানে একেবারেই সহজ সরল যেগুলো আছে সেগুলো, এই অনেক বই, অনেক হাত এগুলো হচ্ছে জমা দিতে হবে। এটা একেবারেই বেসিক লেভেল থেকে এই যে ছোট দোকান, কাঁচা জলপাইগুলো, তারপরে হচ্ছে লাবিবের কুকুর, ওমারের বইগুলো, আমাদের মাদ্রাসা, এই জাতীয় বিষয়গুলো একেবারে বেসিক থেকে এই বিষয়গুলো হবে। এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের রিটেন ইংলিশের ক্ষেত্রে আমাদের বেসিক রাইটিং যেটা সেটা ডেভেলপ করার জন্য এটা দেওয়া হবে। তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে গ্রুপের মধ্যে অথবা ব্যক্তিগতভাবে। ওকে, তো এটা আমাদের প্রথম অংশ ছিল ক্লাসের, এজন্য হচ্ছে আমরা এতটুকু রেখেছি। তো আমি যাচ্ছি, আমি কিনছি, এরপরে হচ্ছে আমি খাবার খাই, এই জিনিসগুলো সামনে আসবে সেই জায়গা অনুযায়ী, যেহেতু এটি একেবারেই বেসিক, তো সেটা দেখানো হলো আজকের প্রথম ক্লাস হিসাবে। নাম্বার 8 থাকছে ডেলিভারিং আ প্রেজেন্টেশন অন আ সিলেক্টেড টপিক, অর্থাৎ একটি টপিক নির্দিষ্ট করে দেওয়া হবে, একদিন আগেই পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এই বিষয়ের উপরে আপনি একটি বক্তৃতা শিখে আসুন। তো সেটা ক্লাসে উপস্থাপন করতে হবে। সেগুলোর ধরন কেমন হতে পারে সেগুলো হচ্ছে এই যে এরকম একটা, যেমন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এরকম ছোট ছোট বিষয় থাকবে যে ইংলিশ শেখার গুরুত্ব। এই ইংলিশ শেখার গুরুত্বের উপরে আপনি একটি আলোচনা করুন, এরপরে হচ্ছে এই বিষয়ে একটি বক্তৃতা দিন। ওকে, এরকম বিষয়গুলো থাকবে। এরপরে এই যে আমার হাতে একটা কলম আছে এবং আমার সামনে একটা প্যাড আছে। তো সেখানে যদি কোনো ধরনের কথা বলতে গিয়ে কোনো ধরনের গ্রামাটিক্যাল সমস্যা অথবা যদি কোনো বিষয় থাকে সেগুলো আমি এখানে নোট করে রাখি এবং তার বলার পরে আমি হচ্ছে এগুলো বলে দেই। ওকে, আর এখানে যেটা থাকছে যে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন মূলত আমাদের অ্যাডভান্স লেভেলের কোর্সে সেখানে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন শেখানো হয়। এখানে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনের উপরে খুব বেশি ফোকাস দেওয়া হবে না। ওকে, যেমন মাই এম ইন লাইফ এগুলো থাকছে, এরপরে চাইল্ডহুড মেমোরি, তো এগুলো অ্যাজ এক্সাম্পল, দি ইম্পর্টেন্স অফ এআই ইন এডুকেশন। সো এই বিষয়গুলো থাকবে, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সোশ্যাল মিডিয়া। তো আস্তে আস্তে হচ্ছে এই বিষয়ের উপরে আলোচনা একটু কঠিন হতে থাকবে এবং একটু অ্যাডভান্সের দিকে যেতে থাকবে। ওকে, এবং এরপরে হচ্ছে আমাদের ক্লাস কিভাবে চলবে সেটাই হচ্ছে বিষয়। আমাদের ক্লাসগুলো যেভাবে চলবে সেটা হচ্ছে একদিন আগেই পিডিএফ ফাইলগুলো দিয়ে দেওয়া হবে, যেই ক্লাসটা হবে। এখানে যতগুলো দেখানো হলো এর অর্ধেক অর্ধেক করে দেওয়া হবে। যেমন হচ্ছে আজকে যদি
গ্রামার এবং রিটেনগুলো হয়, তাহলে তারপরের দিন যেটা হবে যে সেখানে পিকচার বেস থাকবে এবং হচ্ছে সেখানে টপিক বেসড এইরকম ভাগ ভাগ করে দেওয়া হবে। ওকে, এই 8টা বিষয় একই দিনে দেওয়া হবে না। আর হচ্ছে এখানে সবগুলো যেমন কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে ব্যক্তিগতভাবে দেওয়া হবে, যেমন হচ্ছে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে যেই রুলসগুলো আছে এগুলো হচ্ছে ব্যক্তিগতভাবে পড়তে হবে। এই জিনিসগুলো পুরোপুরি ব্যক্তিগত। তবে যদি কেউ কোনো জায়গায় আটকে যায় তাহলে আমাকে সেটা মেসেজ করতে পারে, আমাকে ভয়েস মেসেজ করতে পারে। তো এভাবে থাকবে বিষয়গুলো। আর যেটা গ্রামার এবং টেক্সট রিডিং, এই বিষয়গুলো আমি একেবারেই এটা নিয়মিত ক্লাস চলতে থাকবে। ওকে, আর হচ্ছে এরপরে প্রতিদিন আজকে একটু বেশি সময় নেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেক দিন 9:30 থেকে 10টা পর্যন্ত ক্লাস চলবে এবং ঠিক 9:30টায় লিঙ্ক দেওয়া হবে। এরপরে যে পুরো ক্লাসের বিষয়গুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে হবে। ওকে, আরেকটা বিষয় সেটা হলো আমাদের যেই এখানে যে ফাইলগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে ফাইলগুলো, তো এখানে আমাদের মৌলিক যে ফাইলগুলো আছে, অর্থাৎ যেই ফাইলগুলো ক্লাসের মৌলিক বিষয় গ্রামার ইত্যাদি, তো টেক্সট, সেগুলোর ক্ষেত্রে বেশি একটা সাজানো হয় নাই, এখানে খুব একটা ডিজাইন করা হয়নি। তো আমাদের অ্যাডভান্স লেভেলের যে বিষয়গুলো সেখানে কিন্তু এখানে সাজানো হয়েছে, অনেক স্টাইল করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। কারণ হলো মৌলিকভাবে যখন যে ইংলিশ এবিসি থেকে শিখবে সে যাতে করে এখানে হেজিটেশন ফিল না করে এবং তার দেখতে যেন মানে কোনো কষ্ট না হয় এবং তার পড়তে যেন কষ্ট না হয়। কারণ হচ্ছে যে সে প্রাথমিকভাবে অনেক ওয়ার্ড চিনবে না এবং যদি এখানে খুব বেশি ডিজাইন থাকে তাহলে তার এই ওয়ার্ডগুলো বুঝতে এবং ধরতে সমস্যা হবে। এই জন্য আমরা এটা দেখেছি, এরপরে আমরা কিছুটা ডিজাইন করেছিলাম। তো এখন এই পরবর্তীতে আমরা আর কোনো ডিজাইন রাখিনি মূল ক্লাসের ইয়ের মধ্যে। ওকে, আর প্রতিটি ক্লাসের ভিডিও মানে দিয়ে দেওয়া হবে, যদি যখন ক্লাস শেষ হয়ে যাবে তারপরেই ক্লাসের ভিডিও ফাইল দিয়ে দেওয়া হবে। আর যেই হোমওয়ার্কগুলো কিভাবে জমা দেবেন, অর্থাৎ যখন আপনার অ্যাসাইনমেন্ট রেডি হয়ে গিয়েছে তখন আপনি আমাকে চাইলে গ্রুপের মধ্যেও দিতে পারেন। গ্রুপের মধ্যে দেওয়ার কারণ হলো যাতে করে আপনার ভয় দূর হয়ে যায় এবং সবার সাথে একসাথে চলা এবং একসাথে বিষয়গুলো হ্যান্ডেল করার যেই যোগ্যতা সেটা তৈরি হয়ে যায় এবং এখানে গ্রুপে দিলেই সবচেয়ে ভালো। এরপরেও যদি আপনি মনে করেন যে না আপনার বিষয়গুলো কেউ না দেখুক, তাহলে আপনি আমাকে প্রাইভেটভাবে আপনি আমাকে মেসেজ করে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ প্রাইভেট মেসেজ। ওকে, তো এটাই হচ্ছে আমাদের পুরো বিষয়গুলো আমরা দেখলাম যে হচ্ছে কি কি বিষয় আছে এবং কিভাবে চলবে, কিভাবে ক্লাস হবে এবং কখন হবে এবং আমাদের পুরো ক্লাসের মধ্যে কি জিনিসগুলো থাকছে। ওকে, তাহলে আমি একটু এখান থেকে শুরু করতে পারি আজকে আপনাদেরকে, যেহেতু এই জিনিসগুলো আমি দিয়েছিলাম। আর একটু পরিচয়টা শুনবো আজকে আপনাদের থেকে। হু ইজ রেডি voluntarily? Okay, sir. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। My name is Ruma. My father's name is Bidrali Master. I am 43 years old. My birthday is on uh, 4th, no, 5th May. 5th Yeah, May. 5th May. 5th May. Yeah. I am from Tangal. My school name Bharra Umesh Chandra Uccha Vidyalaya. I am a job holder. Yes. Okay, that's great. Thank you so much. So it was really appreciable.
দ্যাটস গ্রেট। সো এখানে যেটা হবে মাই স্কুল নেম, এটা এমন না, হচ্ছে মাই স্কুল নেম ইজ, ওকে। এখানে ইজ হবে কারণ হচ্ছে এখানে এটা বাক্য হয়ে গিয়েছে, ওকে। আর বাক্য কি হয় না, ভার্ব ছাড়া হয় না, এখানে অবশ্যই কি করতে হবে, ভার্ব এর ব্যবহার থাকতে হবে। আর যেহেতু এখানে আমার স্কুলের নাম হলো, এখানে ইজ হবে, ঠিক আছে। ওকে, দ্যাটস গ্রেট। সো মে আই রিকোয়েস্ট another participant to join us in basic self introduction in English. MD Shamshuk. Okay, could you please deliver your Assalamu alaikum, sir. My name is Abdur Rahman. mashallah? My father's name is Samsudjaman. I am 13 years old. My birthday is on 27th March 2012. Yeah. I am from Dinajpur. My school's name is Cantonment Public School and College. I am a student. ওকে, দ্যাটস গ্রেট। সো এগুলো হচ্ছে আমাদের একেবারে বেসিক লেভেলের সেলফ ইন্ট্রোডাকশন, যেটা হচ্ছে আমাদের না জানলেই নয়। হ্যাঁ, এটা যেমন বাচ্চাদেরকেও জানতে হয়, বড়দেরকেও জানতে হয়, অর্থাৎ এগুলো আমাদের যে কোনো ক্ষেত্রেই লাগতে পারে, অর্থাৎ আমাদের কারোর সাথে দেখা হলেই এটা কিন্তু লাগবে। ওকে, সো 2012 এই জিনিসটাকে কিন্তু এভাবেও বলা যায়, ওকে, 2012, ঠিক আছে। এখানে এই হাজার এবং পরবর্তী যে দুই সংখ্যা ওইগুলোকে কি করে এভাবে বলে, যেমন 2020 মানে 2020, এরপরে 2020, ওকে। আর 20 এটাকে টুইনি এভাবেও বলা হয়, এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনের রুলসের নিয়মের মধ্যে আছে, ওকে। তার যেমন হচ্ছে বলা হয় টুইসডে না বলে বলা হয় টিউসডে। এরপরে এন্টারটেইনমেন্ট এভাবে না বলে কি বলা হয়, এন্টারটেইনমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্সড স্পোকেন ইংলিশ ক্লাসে। তবে হচ্ছে এই বিষয়গুলো যে উচ্চারণের বিষয়গুলো, এটা শুধু অভ্যাসের মাধ্যমে শিখতে হবে, এখানে কিন্তু কোনো মুখস্থ করার দরকার নেই, যেটা আমি বলি। যাতে করে এটা বলার কারণ হলো যাতে করে শুরু থেকেই এই জিনিসটা ঠিক হয়ে যায়। ওকে, অ্যানাদার পার্টিসিপ্যান্ট, থ্যাংক ইউ সো মাচ, Samsok. Okay, is anybody here? ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সেলফ ইন্ট্রোডাকশন ইন ইংলিশ, বেসিক সেলফ ইন্ট্রোডাকশন ইন ইংলিশ। এটা আমরা শুনলাম অনেকের থেকে। ও অ্যানাদার পার্টিসিপেন্টস, ফখরুল ইসলাম। সো আমি কিন্তু সবার নামের ফার্স্ট নেম দেখতে পাই, লাস্ট নেম দেখতে পাওয়া যায় না এখানে। সো ফখরুল ইসলাম, ওকে, মে আই হ্যাভ ইউ অন দ্য স্ক্রিন টুডে? ওকে, ফখরুল ইসলাম, আপনি কি বলবেন? Yes, sir. Okay, let's get Can you started. hear me? Yeah, you are audible to me. My name is Muhammad Fakhrul Islam. My father name is Abdur Rahman and my mother name is Mahmuda Khatun. I am 25 years old. My brother is a student. My mother is a 25. My birthday is 25 and 2011. I'm from Sylhet. My school name is Birkuli Gop Primary School. I'm a student. My phone number is 001. Okay, all. that's great. That's really appreciable. So এখানে মনে রাখতে হবে এই 20 কে এভাবে না বলে কি বলা হয়, 20, ঠিক আছে। Training. তো এই Yeah. জিনিসটা অনেকটা জরুরি হয়ে পড়েছে আমাদের প্রোনাউন্সিয়েশনটা সুন্দর হওয়া, কারণ হচ্ছে এখন সব জায়গায় ইন্টারনেট হওয়ার কারণে সবাই কিন্তু এগুলো শুনে অভ্যস্ত। হ্যাঁ, আপনি যখন কোনো জব নিতে যাবেন অথবা কোনো কিছু করতে যাবেন, তখন কিন্তু তারা এই জিনিসটা খুব দেখে,
এটা কিন্তু আগে ছিল না। এই জন্য প্রোনাউন্সিয়েশন বিষয়গুলো আমি যেটা বলে দেব সেটা মনে রাখার চেষ্টা করবেন, এবং বিশেষভাবে আমাদের অ্যাডভান্সড স্পোকেন ইংলিশে এগুলো নিয়ে আলোচনা থাকে, প্রোনাউন্সিয়েশনের পার্টস সেখানে আছে। ওকে, দ্যাটস গ্রেট। তারপরে হচ্ছে আমরা আজকে আর কি করতে পারি। আচ্ছা, এইগুলো একটু কেউ অর্থ করতে পারবেন, অ্যাডজেক্টিভের ব্যবহারগুলো, রিডিং পড়ে ছবি দেখে। দ্যাটস ভেরি ইজি। স্যার এটা এভাবে বলতে হবে যে নিউ কার এরকম করে। হ্যাঁ, নতুন গাড়ি এরকম। হ্যাঁ হ্যাঁ, নতুন বাংলা বলতে হবে। ইয়েস, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বাংলায় তো বলতে হবে, এটা আমাদের হ্যাঁ, অ্যাডভান্স না কিন্তু। হ্যাঁ, নিউ কার নতুন গাড়ি, হুম, স্মল অ্যানিমালস ছোট জন্তু, ছোট প্রাণীগুলো, এখানে ছোট 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 প্রাণী প্রাণী জন্তু, এভাবেও বলতে পারেন, এবং ছোট 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 প্রাণী, প্রাণী এটাও বলতে পারেন। ফ্রেশ, হ্যাঁ ফ্রেশ অরেঞ্জ তাজা কমলা লেবু, ইউরিপ আনরাইপ, রাইপ নাকি এটা কি হবে? আনরাইপ মানে কাঁচা। আনরাইপ, সরি আনরাইপ গভা, কাঁচা গভা হচ্ছে যে পেয়ারা। পেয়ারা, পেয়ারা, আনরাইপ গভা কাঁচা পেয়ারা, অ্যান্ড ব্ল্যাক কাউ কালো গরু, গুড বয়েস ভালো ছেলেরা, অ্যান্ড ব্রেভ লায়ন সাহসী সিংহ, লায়ন। লায়ন সাহসী সিংহ, ক্লেভার বয় চালাক ছেলে। ওকে, দ্যাটস গ্রেট। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের এইভাবে চলবে, আমাদের এই টেক্সট রিডিং এর এটা একটি পার্ট। আর এটা যেহেতু আমাদের একেবারেই বেসিক, এটা হচ্ছে পিকচার বেসড স্পিকিং অ্যাক্টিভিটিস এর অন্তর্ভুক্ত। আরেকজন, is anybody here? ওকে স্যার, কার Yeah, একটা কার, কার্স অনেকগুলো কার। এখানে ডগ কার মানে একটা কার না, কার অর্থ গাড়ি, ঠিক আছে? যদি এখানে এ থাকতো তাহলে কি হতো, আ কার হতো, আকার একটি গাড়ি হতো। এর মধ্যে পার্থক্য আছে কিন্তু। জি স্যার, গাড়ি। হুম, আর কার্স গাড়িগুলো। অনেক গাড়ি। গাড়িগুলো তখন অর্থ হবে যখন কি থাকবে, দা থাকবে, দা কার্স, এর মানে হলো অনেক গাড়ি, গাড়িগুলো, ঠিক আছে? এর অর্থ হলো গাড়িগুলো, কারণ এটা নির্দিষ্ট করে বোঝায়, এই জন্য এর অর্থ ওরকম হবে। আর কার্স মানে অনেক গাড়ি, এই গাড়িগুলো হয়তো বা আমেরিকায় আছে আমি জানি না, গাড়িগুলো চায়নায় আছে আমি দেখি না, কিন্তু যখন বলবো গাড়িগুলো তার মানে হচ্ছে গাড়ি, আমিও জানি গাড়িটা কোন গাড়ি আমাদের সামনে আছে, অথবা আমরা জানি যে কোথায় কোন গাড়ি নিয়ে আলোচনা হচ্ছে, তখন দ্য কার্স, ঠিক আছে? এটা কিন্তু পার্থক্য আছে। ওকে স্যার, এখন এটার অর্থ হবে, কার অর্থ গাড়ি, কার্স অর্থ অনেক গাড়ি, এভাবে। গাড়ি। এটাই হচ্ছে নিরাপদ অর্থ। ডগ কুকুর, ডগস অনেক কুকুর, অ্যানিমেল পশু, অ্যানিমেলস অনেক পশু, অ্যাপেল আপেল, আপেল অ্যাপেলস অনেক আপেল, গার্ল একটা মেয়ে, না গার্ল মেয়ে, গার্লস অনেক মেয়ে। এটা কিন্তু আমরা অনেক সময় ছোটদেরকে পড়াই অথবা ছোটবেলায় আমরা শিখে আসি, অথচ এখানে কিন্তু অর্থটা এরকম না। এ এ থাকলে এর অর্থ ভিন্ন, এবং সিঙ্গুলার শুধু নাউন থাকলে এর অর্থও কিন্তু ভিন্ন। একইভাবে প্লুরাল নাউন শুধু এমনি পড়ে থাকলে সেটার অর্থও ভিন্ন, এবং যদি এর শুরুতে দা থাকে তাহলে সেটার অর্থও কিন্তু ভিন্ন। ওকে স্যার, ওকে, ঠিক এগুলো এরকম একেবারে সহজ বিষয়। তো আমরা হচ্ছে টেক্সট রিডিং এর এগুলো থেকে একটু শুরু করব, আমাদের একটু লিটল বিট অ্যাডভান্সড এগুলো। আচ্ছা, এখান থেকে কে পড়তে পারবে? Could you please raise your hand? Okay, Shams Song Suk. Okay, you're welcome to the screen. Yes. Please try to read this one.
এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের একটু অ্যাডভান্স লেভেলের টেক্সট। হ্যাঁ। ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। হুম। এটা একটি স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ। স্বাধীন দেশ। ইয়া, স্টেট মানে রাষ্ট্র, ঠিক আছে, কান্ট্রি মানে দেশ। নেক্সট, হোয়াট ইজ ইজ দ্য নেক্সট? ল্যাপটপ নট ফাস্ট ফর ডেইলি টাস্কস? এখানে আমরা যখন কোনো বাক্য, সেটি যখন থাকবে, এটাকে বলা হয় কি, ইন্ট্রোগেটিভ। সেটার উচ্চারণের ক্ষেত্রে আমরা শেষ শব্দটিকে কি দেব, ধাক্কা দিয়ে উচ্চারণ করব, তাহলে কিন্তু এর উচ্চারণ সঠিক হবে, না হলে কিন্তু পড়াটা ঠিক হবে না। যেমন ইজ দ্য ল্যাপটপ নট ফাস্ট ইনাফ ফর ডেইলি টাস্ক, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের যেই প্রশ্ন করার জন্য যে একটা ধাক্কা দিতে হয় শেষে, সেটা আমরা কি করতে হবে, একেবারে শেষ শব্দে গিয়ে দিতে হবে। বাক্য যত বড় হোক সমস্যা নেই, কিন্তু এটা যদি আমরা স্বাভাবিক অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো পড়ে যাই, তাহলে কি হবে, এই বিষয়টা ভুল হয়ে যাবে। যেভাবে এর প্রশ্ন, বাক্যটা যেভাবে প্রশ্নবোধক, আমাদের উচ্চারণের ক্ষেত্রেও যেন সেটা কি হয়, প্রশ্নের ফ্লেভার আসে। তাহলে কি হবে, ইজ দ্য ল্যাপটপ নট ফাস্ট ইনাফ ফর ডেইলি টাস্ক, ঠিক আছে। ইয়েস। ওকে, তাহলে কি অর্থ হতে পারে? ল্যাপটপটি কি অতি দ্রুত নয় কাজগুলোর জন্য? দৈনিক কাজের জন্য ল্যাপটপটি কি যথেষ্ট ফাস্ট নয়, ঠিক আছে। ইয়েস। ওকে, and next line. Social media is a powerful tool for communicating nowadays. For communication nowadays. Okay. Do you please translate? সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী টুল মানে কি, যন্ত্র, একটি শক্তিশালী যন্ত্র। এটি শক্তিশালী যন্ত্র। ফর কমিউনিকেশন মানে কি, যোগাযোগের জন্য। নাওয়াডেজ আজকাল কি সোশ্যাল মিডিয়া যোগাযোগের জন্য একটি অনেক শক্তিশালী যন্ত্র অথবা মাধ্যম, ঠিক আছে। Okay, that's great. Thank you so much. So if you learn grammatical structure properly, then it will be easier for you. Thank you so much. Now I am moving on to our another loyal participant. Is anybody here? Ar keu achen? Could you please raise your hand? Ar ekটু পড়তে পারবেন নতুন কেউ? Hello. ওকে, নোবডি। আচ্ছা, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের টেক্সট রিডিংগুলো কিন্তু আমরা যদি আমি বাজারে যাই চা খাই এই ধরনের রাখি, তাহলে কিন্তু আমাদের যোগ্যতা হবে না। এই যে আমরা 12 বছর 20 বছর পড়ালেখার পরেও হয় না, কারণগুলো কিন্তু এটাই যে আমরা সব কিছুকে সহজ একেবারে নরম মনে করি। বিষয়টা এরকম না, আমাদেরকে এই টেক্সটগুলো একেবারেই সহজ, কিন্তু এখানে যেগুলো আনা হয়েছে এগুলো কিন্তু একেবারে ব্যবহারিক ইংলিশ, ঠিক আছে। যেটা একেবারেই ইংলিশের ব্যবহার হয়, যেই শব্দগুলো যেইভাবে, যেই বাক্যগুলো যেইভাবে, ওইগুলোই আনা হয়েছে, ঠিক আছে। এই বাক্যগুলোর যেই ম্যাটেরিয়ালস, এগুলো সরাসরি বিবিসি লার্নিং ইংলিশ, এরপরে হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, এরপরে অক্সফোর্ড, ক্যামব্রিজ, এই ধরনের যত অর্গানাইজেশন আছে এবং তাদের যেই ইংলিশগুলো আছে, তাদের বাক্য থেকে কিন্তু এগুলো নিয়ে আসা, ঠিক আছে। এগুলো কিন্তু সবগুলো আমার লেখা না। যদি আমি নিজে এগুলো সব লিখতাম তাহলে এগুলো অনেক কাঁচা হতো। তো এটাই হচ্ছে বিষয়। এজন্য আমাদেরকে সবসময় মৌলিক যেই ফর্মাল এবং প্রফেশনাল জায়গা আছে সেখান থেকে শিখতে হবে, এবং আমরা সবগুলো জিনিস কিন্তু সেখান থেকেই এনেছি। ওকে, তারপরে এটা ছিল আমাদের একটু অ্যাডভান্স লেভেলের টেক্সট। এখন আমরা আরেকটু বিগিনার লেভেলের টেক্সটে চলে যাব। সো এগুলো কে একটু রিড করতে পারবেন? কুড ইউ প্লিজ রিড আউট দিস ওয়ান?
নতুন একজন, আগে যারা বলেছেন তারা ছাড়া। আহ, শামসুল সাহেব আপনি একবার বলেছেন। আর কেউ নতুন কেউ? আমি দেখতে পাচ্ছি আজিজুল ইসলাম মেবি। আর কেউ বলবেন? ওকে সাব্বির, ইউ আর ওয়েলকাম। ব্যাগ, ব্যাগস, কার, কার্স, এটা হচ্ছে বাংলা অর্থ সহকারে বলতে হবে। ব্যাগ অর্থ ব্যাগ, ব্যাগস অর্থ অনেক ব্যাগ, ঠিক আছে, এভাবে। ব্যাগ, একটি ব্যাগ, ব্যাগস, অনেকগুলা ব্যাগ, এরকম, কার, হ্যাঁ। একটি কার, কার, একটি গাড়ি। কার না, কার অর্থ গাড়ি। যদি একটি কার হতো কার, তাহলে এরকম একটা থাকতো, যেমন হচ্ছে পেন মানে হচ্ছে একটি কলম, পেন্স মানে অনেক কলম, ঠিক আছে। আবার এখানে যদি দা এভাবে দেই তাহলে এর অর্থ হবে কলমগুলো, ঠিক আছে। এখানে কিন্তু পার্থক্য আছে। এই জন্য বলতে হবে কার মানে গাড়ি, কার্স মানে অনেক গাড়ি। গট ইট? yes, sir. ওকে, নেক্সট। তারপরে Cat, একটি বিড়াল, ক্যাটস, অনেকগুলা বিড়াল। ডগ, একটি কুকুর, একটি না, ডগস, অনেকগুলো কুকুর। একটি না, ব্যাপকভাবে কুকুর। ডগ অর্থ কুকুর, ডগস অর্থ অনেক কুকুর, ঠিক আছে। Yes, sir. পেন, কলম, পেন্স, অনেকগুলা কলম। অ্যানিমেলস, প্রাণী, অ্যানিমেলস, অনেক প্রাণী। দ্যাটস গ্রেট। নেক্সট। অলিভ, স্যার, অলিভ মানে অলিভ অর্থ জলপাই, জলপাই, অলিভ অয়েল বলে না। জলপাই। Yes, sir. অলিভ, জলপাই, অলিভস, অনেকগুলা জলপাই। অ্যাপেল, আপেল, অ্যাপেলস, অনেকগুলা আপেল। ক্যাট, বিড়াল, ক্যাটস, অনেকগুলা বিড়াল। গার্লস, মেয়ে, গার্লস, অনেকগুলা মেয়ে। Okay, that's great. Thank you so much for presenting the lesson. Okay, তারপরে হচ্ছে আমরা, তো এটা হচ্ছে আমাদের রিডিং এর বিষয়। তো আমরা এখন একটু গ্রামার পার্টে যাই, আমরা একটু গ্রামার নিয়ে আলোচনা করি। সো নাম্বার 1, গ্রামার রিটেনশন। আজকের আমাদের গ্রামার হলো vowels and consonants, vowel and consonants. সো ভাওয়েল 5টি এ, ই, আই, ও, ইউ, এছাড়া বাকি সব কনসোনান্ট। এটা হচ্ছে মুখস্থ করার বিষয়, এগুলো আলাদা করে দিয়ে দেওয়া হবে। সো ভাওয়েল 5টি, এগুলো হচ্ছে বাংলার স্বরবর্ণের মতো, হ্যাঁ। আর আরবিতে এগুলোর হচ্ছে জবর, জের এবং পেশের কাজ করে, ঠিক আছে। এর কাজ কি? এর কাজ হলো একটা কনসোনান্টকে কি করা হয়, আরেকটি কনসোনান্টের সাথে মিলিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এখানে এখানে এল আছে, এন আছে এবং কি আছে, ডি আছে। এখন এই এল এবং এই এন, ডি এদের সাথে কি হতে পারবে না, সরাসরি উচ্চারণ হতে পারবে না। এদেরকে উচ্চারণ করতে গেলে কি লাগবে, একটি ভাওয়েল সেতু হিসেবে দরকার হবে। এজন্য এখন যেহেতু একটি ভাওয়েল এখানে আছে, এ কারণে কি হতে পারবে, এরা উচ্চারিত হতে পারবে এল কে সহকারে নিয়ে, যেমন ল্যান্ড। আর যদি এই ভাওয়েল না থাকতো তাহলে এটি কি হবে না, কখনোই কোনো কনসোনান্ট ভাওয়েল ছাড়া উচ্চারিত হয় না। আর এই ভাওয়েল ছাড়া কোনো শব্দই গঠিত হয় না, অর্থাৎ ইংলিশে কোনো অর্থদায় এরকম কোনো শব্দ যদি আপনি তৈরি করতে চান তাহলে অবশ্যই কি করতে হবে, আপনাকে ভাওয়েল রাখতে হবে। আর ইংলিশে ভাওয়েল গোপন থাকে না, ঠিক আছে। ইংলিশের ভাওয়েল গোপন থাকার সিস্টেম নেই, বাংলায় যেমন গোপন থাকে, যেমন হচ্ছে কি ব, ক, বক। তো এখানে কিন্তু ভাওয়েল দেখা যাচ্ছে না, এখানে কিন্তু একটি কি আছে, স্বর অ। এই যে ব যোগ স্বর অ, এখানে কি হয়, বক তৈরি হয়। তো এই বিষয়গুলো আবার হচ্ছে আরবিতে যেমন এই জবর, জের, পেশ, এই যে যদি এভাবে হয় লু, তো
তো এই জিনিসগুলো যেই কাজ করে ইংলিশের ভাওয়েলে কি করে, এই একই কাজ করে। ওকে, তাহলে এটা আমরা জানলাম। ভাওয়েল এবং স্বরবর্ণ এবং কার চিহ্নের মতো কাজ করে, আর কনসোনান্ট বাংলার ব্যঞ্জন বর্ণের মতো কাজ করে। ঠিক আছে, কনসোনান্টের মাধ্যমে কোনো শব্দ হয় না, এবং কোনো শব্দ হতে গেলে তার মধ্যে অবশ্যই ভাওয়েল থাকবে, এবং কনসোনান্ট একটি কনসোনান্ট আরেকটি কনসোনান্টের সাথে উচ্চারণের ক্ষেত্রে সংযুক্তি হওয়ার জন্য তার কি দরকার, ভাওয়েলের দরকার। তো এখানে আই অর্থ আমি, এ অর্থ একটি, বি অর্থ হওয়া, এখানে কোনোভাবেই কিন্তু কি নাই, ভাওয়েল ছাড়া নেই। অর্থাৎ শব্দ যতই ছোট হোক না কেন তার মধ্যে কি লাগবে, ভাওয়েল অবশ্যই লাগবে। ওকে, এরপরে হচ্ছে ইংলিশে লেটার বলা হয় বর্ণকে, যেমন ABCD, এগুলো আমরা জানি, এগুলো মুখস্থ করার কোনো বিষয় না। যখন একাধিক লেটার মিলে একটি অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে, এগুলো আমাদের মুখস্থ করার কোনো বিষয় নেই। যেমন হচ্ছে আই এবং এ, এরা কি, এরা সবাই ওয়ার্ড, কেন, এদের অর্থ আছে। এরপরে বুক এবং মাই, এগুলোর কি আছে, অর্থ আছে, যদিও এরা ছোট ছোট শব্দ। ওকে, তাহলে এখন আমাদের সিলেবলের বিষয়টা কিন্তু আমাদের বোঝাটা খুব দরকার, কারণ হচ্ছে এটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের ডিগ্রিতে গিয়ে সমস্যা হবে। যেমন সেখানে যেমন গ্রেট, গ্রেটার, এরপরে হচ্ছে কি বিউটিফুল, মোর বিউটিফুল। তো এই পার্থক্যটা বুঝতে হলে আমাদেরকে এটা দরকার। অর্থাৎ ওয়ার্ডের যতটুকু অংশ জিহ্বার এক নাড়ায় অথবা একবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে কি বলা হয়, সিলেবল বলা হয়। এবং প্রতিটি সিলেবলে কমপক্ষে একটি ভাওয়েল এবং প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে একটি সিলেবল থাকবে, তবে একাধিকও থাকতে পারে। ঠিক আছে, প্রত্যেকটি শব্দের মধ্যে অবশ্যই একটি সিলেবল থাকবে, আর সিলেবলের মধ্যে অবশ্যই কি থাকবে, ভাওয়েল থাকতেই হবে। ঠিক আছে, যেমন বিগ, ব্ল্যাক, ক্লিন, তাহলে আমি কিন্তু একবার মাত্র উচ্চারণ করেছি, তো একবার উচ্চারণ করলেই কি হয়, একটি সিলেবল ক্রিয়েট হয়ে যায়। এরপরে এখানে দুই সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ। দুই সিলেবল বিশিষ্ট ওয়ার্ড, এই যে সিলেবল আলাদা করার জন্য কি করা হয়েছে, যোগ চিহ্ন ব্যবহার করা হয়েছে। দুই সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ যেমন কি এই বল, এই বল, বেটার, 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 ইজি, ইজি। তো এখানে দেখা যাচ্ছে বাংলায় এখানে দুটো সিলেবল পাওয়া যায়, বিগ, এরকম কিন্তু না। তাহলে এটা দুই সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ। এরপরে তিন সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ কি, যেমন অ্যাবডাক্টিং, 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 এখানে তিন সিলেবল আছে। কনফারেন্স, কনফারেন্স, এরপরে জেনারেল, জেনারেল, তাহলে এখানে কি আছে, তিন সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ এগুলো। এরপরে চার সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ কি হবে, যেমন অল্টারনেটিভ, অল্টারনেটিভ, অ্যানোনিমাস, অ্যানোনিমাস, কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড। তো এগুলো হচ্ছে চার সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ। তো এই চার পর্যন্ত পারাই কি যথেষ্ট, আর বেশি লাগে না। এরপরেও পাঁচ সিলেবল আছে, কিন্তু এর ব্যবহার কি খুবই সীমিত, এর ব্যবহার নাই বললেই চলে। তো এই পাঁচ পর্যন্ত ওটা না শিখলেও কোনো সমস্যা নেই। ওকে, এর পাঁচ সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ কি, এই এটা হচ্ছে সবচেয়ে কি ব্যবহার আছে, এটা আমরা শিখে নিলেই হবে। ডিসঅ্যাকনলেজমেন্ট, 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 হ্যান্ডিক্রাফটসম্যানশিপ। এরপরে ফাউন্ডেশনলেসনেস, এখানে ফাউন্ডেশনলেসনেস, একেবারে পুরোপুরি পাঁচটা সিলেবল এখানে আছে। তো এই পাঁচ পর্যন্ত শিখলেই কি আমাদের হয়ে যাবে, আর কোনো কিছুর দরকার নেই। এখানে শুধু এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ কি, বিগ। দুই সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ কি, এবল। তিন সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ অ্যাবডাক্টিং। এরপরে হচ্ছে চার সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ কি, অ্যানোনিমাস। পাঁচ সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের উদাহরণ ফাউন্ডেশনলেসনেস। বাস এতটুকু হলেই হলো। এরপরেও যদি সিলেবলের বিষয়টা একটি স্ট্রাকচার দরকার মাথার মধ্যে, এটা যে খুব বেশি মুখস্থ করতে হবে বিষয়টা এরকম না। তবে ভাওয়েল পাঁচটি, এ আই ও ইউ, এছাড়া বাকি সব কনসোনান্ট, এটা অবশ্যই অবশ্যই কি করতে হবে, মুখস্থ করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে থাকছে এগুলো, অর্থাৎ 1 থেকে 5 সিলেবল বিশিষ্ট সর্বাধিক ব্যবহৃত, তবে এর থেকেও বড় বড় ওয়ার্ড হতে পারে। এমনকি একটি ওয়ার্ড
45টি বর্ণ এবং 19টি সিলেবল বিশিষ্ট হতে পারে। ঠিক আছে, এই যে এখানে বড় বড় ওয়ার্ড আছে যেগুলোর ব্যবহার নাই বললেই চলে। এরপরে এই ওয়ার্ড মিনিংগুলো থাকবে, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এরপরে হচ্ছে নাউন। এখন নাউনের বহুত কিছু আছে, নাউন নিয়ে অনেক ঝামেলা। বাকি হচ্ছে এখানে ইংলিশ শেখার জন্য কিন্তু নাউনের এত প্রকার বা এত কিছু দরকার নেই। নাউন শুধু এটা শিখলেই হবে, কোনো কিছুর নামকে কি বলা হয়? নাউন বলা হয়। ঠিক আছে, কোনো কিছুর নাম অর্থাৎ কোনো জিনিসের নাম, সেটা হচ্ছে আপনি মাথায় কল্পনাও করতে পারেন অথবা সেটি কি করতে পারেন, আপনার বাইরে দেখতে পারেন এবং সেটি ধরতে পারেন, এরকম জিনিস হতে হবে। ঠিক আছে, আর এই নাউন ছাড়া যে সমস্ত সীমিত ওয়ার্ড আছে সেগুলো কি, যেমন উপরে নিচে, ভালোভাবে, সঠিকভাবে, এগুলো কি না, নাউন না। কারণ হচ্ছে এর পিছনে কি নাই, কোনো জিনিস নেই, কোনো জিনিস নেই যেটা যার জন্য কি করা হয়েছে, এটি বানানো হয়েছে। ঠিক আছে, এই জন্য অন্য সকল শব্দ এর অর্থ থাকলেই সেটা কি হবে না, নাউন হবে না। আবার অ্যাডজেক্টিভ কোন জিনিস, যেটা ভালো মন্দ গুণ প্রকাশ করে, সেটাও কি না, নাউন না। তাহলে নাউন এর পিছনে অবশ্যই কি থাকবে, একটা জিনিস থাকবে যেটা ধরা ছোঁয়া যায় অথবা এটা কল্পনা করা যায়। যেমন হচ্ছে আইডিয়া, এটা কিন্তু ধরা যায় না, কিন্তু আইডিয়া যে হচ্ছে কতগুলো চিন্তার একটা সমষ্টি, তো এটাও কিন্তু নাউন। তো যাই হোক, তো নাউন এটি কি কি হতে পারে, এটা কোনো মানুষের, ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, গুণের নামও কি হতে পারে, নাউন হতে পারে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অনেক সময় সহজে মাথায় ধরা দেয় না। তো গুণের নামটাও কিন্তু নাউন। যেমন হচ্ছে ভালো, মানে সফল, এটা সফল হচ্ছে কোনো ব্যক্তি ছাড়া সফল বোঝানো দেখানো সম্ভব না, এই জন্য এটা নাউন না। আর যেটা হচ্ছে সফলতা, ঠিক আছে, এটা আবার নাউন। ঠিক আছে, এটা হচ্ছে ওই সফল এই জিনিসটার কি, ওই গুণের নাম, এটা কিন্তু নিজে গুণ না, এই কারণে হচ্ছে এটা নাউন। আচ্ছা, যাই হোক, তো এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই, শুধুমাত্র এটা মুখস্থ করার বিষয় থাকবে, এটা মুখস্থ করতে হবে। আর হচ্ছে এখান থেকে একটা উদাহরণ এবং সাকসেস, হ্যাপিনেস, এরকম একটা উদাহরণ মুখস্থ করলে দ্যাটস এনাফ। আচ্ছা, তারপরে নাউন কি হতে পারে, কোনো ব্যক্তির নাম হতে পারে, যেমন জন, এলিজাবেথ, এরপরে হচ্ছে উইলিয়াম, মেরি, থমাস, মাইকেল, মানুষের নাম হতে পারে। তারপরে হতে পারে হচ্ছে কোনো বস্তুর নাম হতে পারে, কম্পিউটার, টেলিভিশন, পেন্সিল, উইন্ডো, রুলার, ল্যাম্প। এরপরে হচ্ছে লন্ডন, এভারেস্ট, অ্যান্টার্কটিকা, এশিয়া, জাপান, প্যারিস। ঠিক আছে, তাহলে এগুলো দেখা গেল কি কোনো স্থানের নাম এবং বস্তুর নাম কি হয়েছে, নাউন হয়েছে। এরপরে হচ্ছে কোনো গুণের নামও কি হতে পারে, নাউন হতে পারে। যেমন হ্যাপিনেস অর্থ সুখ, চাইল্ডহুড মানে শৈশব, বিউটি মানে সৌন্দর্য, অনেস্টি মানে সততা, স্বাধীনতা, ফ্রিডম, সাকসেস, এটা হচ্ছে কি সফলতা। তো এখানে এই যে যত তা এবং হচ্ছে ইত্য, এই জাতীয় বিষয় যা আছে, এগুলোই কি বাংলায় স্বাধীনতা, সফলতা, সৌন্দর্য, হ্যাঁ, কৃতিত্ব, এই ধরনের বিষয়গুলো কি হয়, ওটা নাউন থাকে, ওটা মূলত কি না, অ্যাডজেক্টিভ না। ওকে, এরপরে হচ্ছে আমাদেরকে জেন্ডার বিষয়টা শিখতে হবে। জেন্ডারের কি কি বিষয়, এটা কিন্তু জরুরি, এটা আমাদের অনেক কিছু বুঝতে সহায়তা করবে। মাস্কুলিন, ফেমিনিন, কমন, নিউটার, এটা হচ্ছে জেন্ডার। তো মূলত আমাদের এই মাস্কুলিন এবং ফেমিনিন এইটাই কি হয়, দরকার হয়, আর এটা খুব একটা দরকার হয় না। তো এইগুলোর ধারণা এটা মুখস্থ করতে হবে। মাস্কুলিন, ফেমিনিন, কমন, নিউটার, জেন্ডার কত প্রকার, 4 প্রকার, মাস্কুলিন, ফেমিনিন, কমন, নিউটার। কি কি মুখস্থ করতে হবে ওটা আমি দিয়ে দিয়েছি ফাইলে, ওটা আমি আবার আপনাদেরকে গ্রুপে দিয়ে দেব। ওকে, আর হচ্ছে এটা আজকের ক্লাস এবং এর পরবর্তী ক্লাস ফ্রি থাকবে এবং তারপরের সকল লিংক আমাদের সিক্রেট গ্রুপে দেওয়া হবে। ওকে, এরপরে মাস্কুলিন বলতে কি বোঝায়, মাস্কুলিন শুধু পুরুষ বোঝায়, শুধু পুরুষ, এবং ফেমিনিন শুধুমাত্র নারী, এখানে অন্য কিছু থাকবে না। আর কমন মানে হলো নারী পুরুষ উভয়কেই বোঝায়। যেমন টিচার বললে এটা মহিলা টিচার, সেও টিচার, এবং হচ্ছে পুরুষ টিচার, সেও কি টিচার, উভয়কেই বোঝায়। স্টুডেন্ট বললে এটা পুরুষ মহিলা সবাইকেই বোঝায়। বেবি বললে এখানে পুরুষ মহিলা সবাইকেই কি বোঝায়। তো এই ধরনের নাউনকে বলা হয় কমন নাউন, যেখানে নারী পুরুষ সবার জন্য ব্যবহার করা যায়। নিউটার মানে হলো এখানে কোনো লিঙ্গ নেই, এখানে কোনো জেন্ডারের দরকার নেই, যেমন কাগজ, কলম, হ্যাঁ, ইত্যাদি, এগুলোর মধ্যে কোনো
যেগুলো জড় বস্তু এগুলোর মধ্যে কি নাই কোনো লিঙ্গ নেই, এখানে কোনো জেন্ডার নেই। তবে অন্য অন্য ভাষায় কিন্তু আবার ভিন্ন, আরবি, ফার্সি, উর্দু এগুলোর মধ্যে আবার আছে ইংলিশের বিষয়টা। ওকে, মাস্কুলিন শুধুমাত্র পুরুষ বোঝায়, যেমন কারা মাস্কুলিন, এই যে বয়, এরপরে পুলিশম্যান, সন, এরপরে হচ্ছে ম্যান। এখানে বয়, ম্যান, ফাদার, কিং এবং এই শ্রেণীর আর যত ওয়ার্ড আসবে সবগুলো কি মাস্কুলিনের জন্য ব্যবহার হবে। ফেমিনিন শুধুমাত্র নারী বোঝায়, যেমন হচ্ছে কি মাদার, মা, গার্ল, বালিকা, আন্ট, চাচি, মামা, খালু, ফুফু, পুলিশ ওম্যান, মহিলা পুলিশ ইত্যাদি। হ্যাঁ, তারপরে হচ্ছে কমন মানে হলো নারী পুরুষ উভয়টি বোঝায়, যেমন স্টুডেন্ট, বেবি, টিচার, বার্ড এগুলো। নিউটার নারী পুরুষ কিছুই না, যেমন বেড, বিছানা, ক্যাপ, টুপি, মানে এদের কোনো প্রাণ নেই। বুক, বই, অ্যাপল, আপেল, ট্রি মানে গাছ, ডোর দরজা। ঠিক আছে, এগুলো হচ্ছে নিউটার, এগুলোর কোনো লিঙ্গ এরকম কিছুই নেই। ঠিক আছে, বাকি হচ্ছে এর ব্যবহারটা পুরুষ জেন্ডার যেটা আছে মাস্কুলিন ওরকমই হয়, এটা সামনে আমরা বুঝবো। এখন হচ্ছে নাম্বার। নাম্বারের বিষয়টা কি, নাম্বার মানে হলো সিঙ্গুলার এবং প্লুরাল, অর্থাৎ বচন, এক বচন এবং বহু বচন। এক বচন বিশিষ্ট নাউন যদি হয়, যেটা একক থাকে, তাকে সিঙ্গুলার নাউন বলে। আর যদি বহু বচন বিশিষ্ট নাউন হয় তাকে কি বলা হয়, সেই নাউন অথবা প্রোনাউনকে কি বলা হয়, প্লুরাল নাউন বলা হয়। আচ্ছা, তাহলে সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে কি হয়, এস যোগ করে প্লুরাল নাউন গঠন করা হয়। যেমন অর্থাৎ স্বাভাবিকভাবে প্রাথমিক নিয়ম হলো নাউন এর শেষে শুধু এস যোগ করে এটাকে প্লুরাল বানানো হবে। যেমন বুক অর্থ বই, বুকস অর্থ অনেক বই। গার্ল অর্থ বালিকা, গার্লস অর্থ অনেক বালিকা। ক্যাট অর্থ বিড়াল, ক্যাটস অর্থ অনেক বিড়াল। জেব্রা অর্থ জেব্রা, জেব্রাস মানে অনেক জেব্রা। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এখানে কারো প্রশ্ন আছে? যতটুকু আমরা এসেছি। ওকে, তারপরে হচ্ছে সিঙ্গুলার নাউনের শেষে যদি কি থাকে, এস, এস এইচ, সিএইচ, সিএইচ এর উচ্চারণ যখন চ হয়, যেমন বিচ ইত্যাদি, অথবা শেষে ও, এক্স, জেড থাকলে তার শেষে ইএস যোগ করে প্লুরাল গঠন করা হয়। যেমন সিঙ্গুলার নাউনের শেষে এস থাকলে তার শেষে ইএস যোগ করে প্লুরাল বানানো হয়। যেমন কি বাস, বাসেস। এখন আর শুধু বাস শুধু এস থাকবে না, এখানে ইএস যোগ হবে। গ্লাস, গ্লাসেস। এটা কেন করা হয়, কারণ কি, কারণ হচ্ছে এখানে যদি এটা না করা হয় তাহলে উচ্চারণ করা কঠিন হবে। যেমন বাস, এখানে এস দিলে উচ্চারণ সেরকমই থাকবে আগের মতো, তাহলে কথ্য ইংরেজিতে বিপদে পড়বে। এই জন্য এখানে কি লাগবে, ইএস লাগবে। সিঙ্গুলার নাউনের শেষে যদি এস এইচ, এখানেও তাই, এখানে যদি আপনি শুধু একটু এস লাগান তাহলে কি হবে, উচ্চারণ করতে পারবেন না। এই জন্য সে ইএস লাগাইলে তখন কি হবে, ডিশেস, এইভাবে করতে পারবেন, এই জন্য এটা লাগানো হয়। যদি শেষে কি থাকে, এস এইচ থাকে, তাহলে তার শেষে ইএস যোগ করে প্লুরাল গঠন করা হয়। যেমন হচ্ছে কি ডিশ মানে থালা, ডিশেস অনেক থালা। উইশ মানে ইচ্ছা, উইশেস মানে কি অনেক ইচ্ছা। এরপরে রুল নম্বর 3, সিঙ্গুলার নাউনের শেষে সিএইচ যদি থাকে, যখন এর উচ্চারণ কি হয়, চ হয়, থাকলে তার শেষে ইএস যোগ করে প্লুরাল বানানো হয়। যেমন কি চার্চ মানে কি চার্চ, চার্চেস অনেক চার্চ। ওয়াচ মানে ঘড়ি, ওয়াচেস অনেক ঘড়ি। সিঙ্গুলার নাউনের শেষে যদি কি থাকে, ও থাকে, তাহলে তার শেষে ইএস যোগ করে প্লুরাল বানানো হয়। যেমন ম্যাঙ্গো অর্থ আম, ম্যাঙ্গোস অর্থ কি অনেক আম। এরপরে পটেটো মানে আলু, পটেটোস মানে কি অনেক আলু। তো এখানে শেষে ও থাকলে ইএস যোগ করতে হবে। ওকে, তারপরে কি আছে, সিঙ্গুলার নাউনের শেষে যদি এক্স থাকে তাহলে তার শেষেও কি করতে হবে, ইএস যোগ করে প্লুরাল বানাইতে হবে। যেমন বক্স অর্থ বাক্স, বক্সেস অনেক বাক্স। ফক্স অর্থ শিয়াল, ফক্সেস অর্থ কি অনেক শিয়াল। এরপরে সিঙ্গুলার নাউনের শেষে যদি জেড থাকে, এর ব্যবহার নাই বললেই চলে, তাহলে তার শেষে ইএস যোগ করে প্লুরাল বানাতে হবে। যেমন হচ্ছে ব্লিটস মানে হামলা, ব্লিটসেস মানে কি অনেক হামলা। তো এটা গেল হচ্ছে নাম্বারের রুল। এবং আরও নাম্বার আছে, সেটা হচ্ছে সিঙ্গুলার নাউনের শেষে যদি কি থাকে, বাউলের পরে ওয়াই থাকলে তার শেষে শুধু এস যোগ করে প্লুরাল বানানো হয়। তার উদাহরণ, এখন সিঙ্গুলার নাউনের, আচ্ছা এখানে একটা নিয়ম চলে গেছে আগে। সিঙ্গুলার নাউনের শেষে যদি কি থাকে, ক
কনসোনান্ট, অর্থাৎ প্রথমে কনসোনান্ট থাকবে, এরপরে আবার ওয়াই আছে। এরকম যদি কোনো নাউন থাকে যে তার শেষে ওয়াই এবং এই ওয়াই এর আগে কনসোনান্ট আছে, যদি কনসোনান্ট থাকে ওয়াই এর আগে, তাহলে সেই ওয়াইকে আই ই এস দ্বারা পরিবর্তন করতে হবে, করে প্লুরাল বানাইতে হবে। আর যদি কি থাকে ভাওয়েলের পরে ওয়াই থাকে, তাহলে আর কি করবে, আগের মতো শুধু এস যোগ করলেই হবে। যেমন সিঙ্গুলার নাউনের শেষে কনসোনান্ট আছে, তারপরে ওয়াই আছে, তাহলে কি করতে হবে, সেই ওয়াইকে আই এস দ্বারা পরিবর্তন করে প্লুরাল বানাইতে হবে। যেমন সিটি, এই সিটির শেষে আছে ওয়াই, তার আগে আছে কি কনসোনান্ট, ঠিক আছে? তাহলে কনসোনান্ট প্লাস ওয়াই পাওয়া গেল। এখন কি করতে হবে, এটাকে প্লুরাল বানাইতে হলে এই ওয়াইকে আই ই এস দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে সিটি এখন কি হয়ে গেল, সিটিজ, মানে শহর, সিটি অর্থ শহর, সিটিজ অর্থ অনেক শহর, লাইব্রেরি, তো এখানে লাইব্রেরি এখানে আর আছে ওয়াই এর আগে, তাহলে আর যেহেতু কনসোনান্ট এই কারণে কি করতে হবে, আই ই এস দ্বারা পরিবর্তন করতে হবে সেটাকে। তাহলে লাইব্রেরিজ, স্টোরি স্টোরিজ, ডিকশনারি ডিকশনারিজ, ঠিক আছে? এই বিষয়গুলো এইভাবে কাজ করে। ওকে, এখন হচ্ছে যদি আগে তো ছিল যে শেষে ওয়াই আছে এবং ওয়াই থাকলে দেখতে হবে তার আগে কি আছে, তার আগে যদি কনসোনান্ট থাকে তাহলে আগের নিয়ম, আর যদি ওয়াই এর আগে কি থাকে ভাওয়েল থাকে, তাহলে কি করতে হবে, শুধু শেষে এস লাগিয়ে দিলেই দ্যাটস এনাফ। তাহলে হলিডেজ মানে ছুটির দিন, হলিডে ছুটির দিন, হলিডেজ অনেক ছুটির দিন। এই যে এখানে কিন্তু এ আছে ওয়াই এর আগে, এটা কিন্তু ভাওয়েল। এই যে কি এর আগে কি আছে, ইটা ভাওয়েল, এই জন্য শেষে শুধু এস। গাই, গাইস, হ্যালো গাইস, ঠিক আছে? এখানে আর কি নাই, ওয়াই এ দ্বারা পরিবর্তন করা লাগবে না, কারণ এর আগে ভাওয়েল আছে। ডে, এখানেও কি ওয়াই এর আগে ভাওয়েল আছে, এই কারণে কি করতে হবে, শুধু এস যোগ করেছে। ডেস অর্থ অনেক দিন। তো এগুলো হচ্ছে আমাদের সিঙ্গুলার এবং প্লুরালের বিষয়ে আলোচনা করলাম। আর কিছু আছে যেই সব ওয়ার্ডগুলো আছে সেগুলোর নিয়ম, সেগুলোর নাম্বারের নিয়মগুলো কি একটু কঠিন, তো সেগুলো আমরা ভবিষ্যতে শিখব। এই কারণে এখন সেগুলো আবার ব্যবহার বেশি, এর নিয়ম কঠিন কিন্তু ব্যবহার বেশি। তো এই জন্য আমরা সরাসরি শিখব কি, এই ম্যান এর প্লুরাল হলো মেন, ঠিক আছে? আর এই চাইল্ড এর অর্থ শিশু, এর প্লুরাল হলো চিলড্রেন, ঠিক আছে? দ্যাটস ওকে। তাহলে আমাদের যে আলোচনা তার মধ্যে আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল এর বিষয়গুলো আমাদের শেষ হয়ে গেল। এটা হচ্ছে আজকের গ্রামাটিক্যাল বিষয়, ঠিক আছে? তাহলে এতদূর যে আমরা পড়লাম, এখানে মুখস্থ কতটুকু করতে হবে, এই যে এতটুকু মুখস্থ না করলেই নয়, এই যেটা মুখস্থ করতে হবে ভাওয়েল কি কি, এরপরে হচ্ছে সিলেবল কাকে বলে, হ্যাঁ, এবং সিলেবলের কি এক সিলেবলের উদাহরণ, দুই সিলেবলের উদাহরণ, তিন সিলেবলের উদাহরণ, চার সিলেবল এবং পাঁচ সিলেবলের উদাহরণ, যেখানে একটা একটা দেওয়া হয়েছে, ঠিক আছে? একটা একটা এবং সহজ স্টেপ এগুলো আন্ডারলাইন করে দিলে ভালো হয় স্যার, জি আন্ডারলাইন করে দিলে ভালো হয় আর কি। হ্যাঁ, এগুলো এখানে পুরোটাই মুখস্থ। এখানে আমরা যতটুকু গ্রামার শিখলাম, এখানে কি কি মুখস্থ করতে হবে সেটা দেখাচ্ছি। এখানে যা আছে পুরোটাই মুখস্থ করতে হবে। এই যে নাউন, নাউন কোনো কিছুর নামকে নাউন বলা হয়, যেমন কি জন সাকসেস সফলতা, দ্যাটস ওকে। এরপরে জেন্ডার, এই চার প্রকার কাকে কোনটা বলা হয়। মাস্কুলিনের উদাহরণ কি, যেমন হচ্ছে এই যে মাস্কুলিন মানে শুধু পুরুষ বোঝায়, ফেমিনিন শুধু নারী, কমন শুধু নারী পুরুষ উভয়টি বোঝায়, নিউটার নারী পুরুষ কোনোটি নয়। তাহলে মাস্কুলিন, ফেমিনিন, কমন, নিউটার। জেন্ডার কত প্রকার, চার প্রকার। কি কি, মাস্কুলিন, ফেমিনিন, কমন, নিউটার। তাহলে এটা কি পুরোপুরি মুখস্থ করতে হবে। এরপরে মাস্কুলিন এর উদাহরণ কি, যেমন বয়, ম্যান, এগুলোর একটা মুখস্থ থাকলেই হবে, এখানে দুইটা দেওয়া আছে। ফেমিনিনের উদাহরণ কি, মাদার, গার্ল। কমনের উদাহরণ কি, স্টুডেন্ট, বেবি। এরপরে নিউটারের উদাহরণ কি, বেড, ক্যাপ। দ্যাটস এনাফ। এভাবে এরপরে সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এটা হচ্ছে তাহলে আমাদের মুখস্থর পার্ট, যে আমরা কতটুকু মুখস্থ করব। এই যে আমরা এই ভাওয়েল এবং হচ্ছে কনসোনেন্ট শিখলাম, এরপরে হচ্ছে আমরা এখানে আসছে সিলেবল শিখলাম,
এরপরে আমরা শিখেছি জেন্ডার, তো সেটাও এখানে আমরা কতটুকু মুখস্থ করতে হবে সেটা দেখানো হয়েছে, এবং হচ্ছে এখন চলছে নাম্বার। হ্যাঁ, তাহলে নাম্বারটা আমরা কতটুকু মুখস্থ করব? সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল গঠন করা হয়, যেমন বুক বই, বুকস অনেক বই। এরপরে সিঙ্গুলার নাউনের শেষে এস এস এইচ সি এইচ এবং ও এক্স অথবা জেড থাকলে তার শেষে ই এস যোগ করে কি করা হয়? প্লুরাল গঠন করা হয়, যেমন বাস। এই এর একটা করে উদাহরণ, সিঙ্গুলার নাউনের শেষে এস থাকলে তার শেষে ই এস যোগ করে প্লুরাল গঠন করা হয়, তার উদাহরণ যেমন বাস, বাস, বাসেস অনেক বাস। তারপরে হচ্ছে সিঙ্গুলার নাউনের শেষে এস এইচ থাকলে তার শেষে ই এস যোগ করে প্লুরাল গঠন করা হয়, যেমন ডিশ অর্থ থালা, ডিশেস অনেক থালা। সিঙ্গুলার নাউনের শেষে সি এইচ যখন এর উচ্চারণ চ হয় এটা থাকলে তার শেষে ই এস যোগ করে কি করা হয়? প্লুরাল গঠন করা হয়, যেমন চার্চ, চার্চেস অনেক। চার্চ অর্থ চার্চ, চার্চেস অর্থ কি? অনেক চার্চ, গির্জা আর কি। এরপরে সিঙ্গুলার নাউনের শেষে জেড থাকলে তার শেষে ই এর যোগ করে প্লুরাল গঠন করা হয়, তার উদাহরণ যেমন ব্লিটস অর্থ হামলা, ব্লিটসেস অনেক হামলা। এরপরে সিঙ্গুলার নাউনের শেষে যদি কি থাকে? নাউনের শেষে কনসোনান্টের পরে ওয়াই থাকলে ওয়াইকে আই ই এস দ্বারা পরিবর্তন করে প্লুরাল গঠন করা হয়, যেমন। তবে ভাওলের পরে ওয়াই থাকলে তার শেষে শুধু এস যোগ করে প্লুরাল গঠন করা হয়। সিঙ্গুলার নাউনের শেষে কনসোনান্টের পরে ওয়াই থাকলে ওয়াইকে আইএস দ্বারা পরিবর্তন করে প্লুরাল গঠন করা হয়, তার উদাহরণ যেমন সিটি অর্থ শহর, সিটিস কি? অনেক শহর। তারপরে সিঙ্গুলার নাউনের শেষে ভাওলের পরে যদি ওয়াই থাকে তাহলে তার শেষে শুধু এস যোগ করে প্লুরাল গঠন করা হয়, যেমন হলিডে অর্থ ছুটির দিন, হলিডেস অর্থ কি? অনেক ছুটির দিন। তাহলে এভাবে আমরা কতটুকু মুখস্থ করব সেটা আলাদা দিলে যেটা হবে যে আমাদের আর কি হবে না, কোনো বুঝতে ঝামেলা হবে না, এবং আমাদের যেটা বড় আকারে যে গ্রামারগুলো দেওয়া আছে ওটা দিয়ে আমরা পরিপূর্ণভাবে বুঝবো, আর এই যে ছোট আকারে যেটা দেওয়া হয়েছে এর মাধ্যমে আমরা পরিপূর্ণ গ্রামারটা কি রাখবো? সাথে রাখতে পারবো। ঠিক আছে, আর এই যতটুকু মুখস্থর অংশ যেটা পাঠ দেওয়া হলো এটা মুখস্থ রাখা জরুরি। কেন? কারণ হচ্ছে গ্রামার শুধু বুঝলেও হয় না, অনেক অংশ যেগুলো আছে সেগুলো মুখস্থ না রাখলে সেগুলো আর কি থাকে না, সাথে থাকে না। আর এই গ্রামারটাই হলো কি টেক্সট এর পরিচয়ের, টেক্সট চেনার জন্য এই গ্রামারটাই কি একটা অ্যাড্রেস হিসেবে কাজ করে। এছাড়া আপনি কোনো টেক্সট পড়তেও পারবেন না, টেক্সট বুঝতেও পারবেন না, সবগুলো আপনাকে মুখস্থ করেই সামনে আগাতে হবে। আর মুখস্থ করে কি করা যায় না, কোনো জিনিস আগানো যায় না। আর আপনি মুখস্থ করতে করতে কি হয়ে যাবে, আপনি তখন মনে হবে যে ইংলিশ আর আমার দ্বারা সম্ভব না, এগুলোই ঘটে। ওকে, তো তাহলে আমরা ওই যে গ্রামারগুলো শিখলাম, ওর পাশাপাশি আমরা এখানে কি শিখব? এই একেবারেই টেক্সট রিডিংটা আমাদের এখান থেকেই শুরু হবে। ঠিক আছে, যেমন হচ্ছে আবেগ, এই এ অথবা এন এর অর্থ একটি শব্দের শুরুতে যদি কি থাকে প্রথম লেটারের উচ্চারণ ভাওয়েল হলে এন ব্যবহার হবে, যেমন অ্যান অ্যাপল একটি আপেল। আর শব্দের প্রথম লেটারের উচ্চারণ ভাওয়েল না হলে কি হবে? এ ব্যবহার হবে, যেমন আ বুক অর্থ একটি বই। ঠিক আছে, তাহলে এখানে যতগুলো শব্দ আছে সবার শুরুর অংশ কি? শুরুটা হয়েছে কি দিয়ে? কনসোনান্টের মাধ্যমে। এ কারণে ওই এ ই আই ও ইউ এছাড়া বাকি যত লেটার আছে সব কনসোনান্ট। আর এই কনসোনান্টের যেহেতু এটা শুরুতে, এই কারণে এখানে এন না হয়ে কি হয়েছে? এ ব্যবহার হয়েছে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে, আর এগুলো হচ্ছে রিডিং পড়তে হবে। যেমন আ ব্যাগ একটি ব্যাগ, আ ক্যাট একটি বিড়াল, আ ম্যান একজন মানুষ, আ গার্ল একটি মেয়ে, আ বয় একটি বালক, আ কার একটি বিড়াল, আকার একটি গাড়ি, আ র্যাট একটি ইঁদুর, আ পেন একটি কলম। ঠিক আছে, আ ডগ একটি কুকুর, আ বুক একটি বই, আ কেক একটি কেক, আ ওয়েভ একটি ঢেউ, আ বোন একটি হাড়, আ নেইল একটি পেরেক, আ লিফ একটি পাতা, আ কি একটি চাবি। সো দ্যাটস ইট। এগুলো হচ্ছে ওয়ার্ড মিনিং, এগুলো চলবে। এরপরে হচ্ছে এগুলো আমরা শুরুতেই বলেছিলাম আমাদের গ্রামারে যে শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান ব্যবহার হবে। তো এখানেও কিন্তু সেটাই হচ্ছে, এখানে অ্যান ব্যবহার হয়েছে। যেমন অ্যান অ্যাপল একটি আপেল, অ্যান অলিভ একটি জলপাই, অ্যান অক্স একটি ষাঁড়, অ্যান এয়ারপোর্ট একটি এয়ারপোর্ট, অ্যান অরেঞ্জ একটি কমলা, অ্যান আইস একটি বরফ, অ্যান আমব্রেলা একটি ছাতা, অ্যান ইগল একটি ইগল।
অ্যান এগ একটি ডিম, এবং এই বিষয়গুলো যেহেতু পরের দিন থেকে অর্ধেক অর্ধেক করে দেওয়া হবে, তখন আপনাদের থেকে শোনা এবং হচ্ছে বলা দুইটাই হবে, সমস্যা নাই। এরপরে হচ্ছে অ্যান আই একটি চক্ষু, অ্যান ইমেজ একটি ছবি, অ্যান ওশান একটি কি মহাসাগর, অ্যান অ্যান্ট একটি পিপিলিকা, অ্যান অ্যানিমাল একটি প্রাণী, অ্যান অক্টোপাস একটি অক্টোপাস, অ্যান ইমেল একটি ইমেল। ওকে, এখানে কি কারো প্রশ্ন আছে এই পর্যন্ত যে আমরা আসলাম? এখনো বুঝতে পারেননি নো অথবা? স্যার। স্যার একটু পিডিএফটা দিলে ভালো হয় স্যার, যেগুলো মুখস্থ করতে অবশ্যই, হবে। আমরা তো অবশ্যই সব পিডিএফ গুলো দিয়ে দিয়েছি, আপনার দরকার হলে কালকে আবারও দিব, গ্রুপের মধ্যে দেওয়া হয়েছে। আপনি কি পেয়েছেন? লিংকটাই পাইনি স্যার, আমি কিন্তু পাই না স্যার, অনেক কিছু আমি পাই না। যে জানি না আপনি কি গ্রুপে যায় না নাকি? আপনি তো গ্রুপে আছেন, আমি বারবার চেক করলাম। বাকিরা তো পেয়েছে, বাকিরা সবাই কি পেয়েছেন আপনারা যারা এখানে আছেন? জি স্যার পাইছি। হ্যাঁ, ওনারা পেয়েছে, অর্থাৎ এই সাবমিটের গ্রুপে কিন্তু আপনি আছেন। আবার চেক করে দেখবেন আছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে আমরা আবারও পড়বো, সমস্যা নেই, এটা আপনাদের থেকে পড়াটা নিব। আচ্ছা, যাই হোক, তাহলে এটা গেল এক চ্যাপ্টার। এরপরে হচ্ছে এখানে থাকছে দা। দায়ের অর্থ টি, অর্থাৎ এর বাংলা অর্থ হবে টি। দায়ের পরে যদি ভাওয়েল থাকে তাহলে এর উচ্চারণ হবে দি। যেমন দি অ্যাপল, এটাকে দা অ্যাপল বলা যাবে না, কারণ শুরুতে ভাওয়েল আছে, দি অ্যাপল। আর দায়ের পরে ভাওয়েল না থাকলে দাকে পড়তে হবে দা, যেমন দা বুক অর্থ কি বইটি। ঠিক আছে, তাহলে এগুলো পড়ে যাবেন। দা পেন কলমটি, দা নেল প্যারাকটি, দা বোন হাঁটি, দা কি চাবিটি, দা কাউ গরুটি, দা কাপ কাপটি, দা বেলুন বেলুনটি, দা ম্যান মানুষটি, দি অক্স ষাঁড়টি, দি আমব্রেলা ছাতাটি, দি ইমেজ ছবিটি, দি অলিভ জলপাইটি, দি অরেঞ্জ কমলাটি, দি অ্যাপল আপেলটি, দি এগ ডিমটি, দি অ্যানিমাল প্রাণীটি। ঠিক আছে, এরপরে ওয়ার্ড মিনিং, এগুলো পড়ে নেবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা হচ্ছে রিটেন, এটা বাংলা থেকে ইংলিশ করে দিতে হবে। ঠিক আছে, যেমন গাড়িটি, এখানে আপনি একটি দাগ দিবেন বাংলা লেখে, এরপরে কি দা কার, এটা লিখে পাঠাবেন আমাকে। ওকে, এরপরে হচ্ছে শব্দের শেষে যদি এজ যোগ করে, শব্দের শেষে এজ যোগ করলে এর অর্থ অনেক হয়। যেমন বুক অর্থ বই, বুকস অর্থ অনেক বই। ঠিক আছে, সিঙ্গুলার প্লুরাল আপনার শেখার পর আর এই গ্রামার শেখার দরকার নেই। যেমন ব্যাগ অর্থ ব্যাগ, ব্যাগস অর্থ অনেক ব্যাগ, কার অর্থ গাড়ি, কার্স অর্থ অনেক গাড়ি, ক্যাট অর্থ বিড়াল, ক্যাটস অর্থ অনেক বিড়াল, ডগ অর্থ কুকুর, ডগস অর্থ অনেক কুকুর, পেন অর্থ কলম, পেন্স অর্থ অনেক কলম, অ্যানিমাল অর্থ প্রাণী, অ্যানিমালস অর্থ অনেক প্রাণী, অলিভ অর্থ জলপাই, অলিভস অনেক জলপাই, অ্যাপল অর্থ আপেল, অ্যাপলস অর্থ অনেক আপেল, ক্যাট অর্থ বিড়াল, ক্যাটস অর্থ অনেক বিড়াল, গার্ল অর্থ বালিকা, গার্লস অর্থ কি অনেক বালিকা। ঠিক আছে, তারপরে থাকলো এই যে অ্যাডজেক্টিভের বিষয়গুলো। তো আজকে মোটামুটি টেক্সট রিডিং এ পর্যন্তই, এর পরবর্তীতে আরও অ্যাডভান্স লেভেলের হবে। ওকে, কত বাজে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এ পর্যন্তই আজকে আমাদের সেশন। তো এখন বিষয় হচ্ছে আমাদের এটা এভাবেই চলতে থাকবে আগামীতে, এবং হচ্ছে আপনারা আমাদের প্রায় 5 জনের মতো রেজিস্ট্রেশন করে ফেলেছেন। তো এখন আপনারা যদি আমাদের কোর্সে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আরেকটি ক্লাস ফ্রি থাকবে। আপনি যদি চান যে আপনি সেটা দেখে সিদ্ধান্ত নেবেন, দ্যাটস গ্রেট, সেটাও ঠিক আছে। আর যদি চান আপনি বুঝতে পেরেছেন যে কি বিষয়গুলো নিয়ে আমরা সামনে চলবো, তাহলে আপনাকে বলবো যে আপনি দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন। এবং এছাড়াও আপনি যদি চান যে এখনও আপনি আশ্বস্ত হননি, তাহলে আপনার জন্য একটি বিশেষ ব্যবস্থা আছে, সেটা হচ্ছে আপনি এখন কোর্সের অর্ধেকটা পেমেন্ট করে আপনি জয়েন করতে পারেন, আর হচ্ছে বাকি অর্ধেক অবশ্যই আপনাকে 15 দিনের মধ্যেই করে ফেলতে হবে। ঠিক আছে, এই একটা বিষয় আছে। ঠিক আছে, বাদবাকি পুরো বিষয়গুলো
সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবেন। আর হচ্ছে অনেকেই হয়তো শুরু থেকে ছিলেন না, তো এই ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে। আমরা এত সময় যতগুলো ডিসকাশন করেছি সবগুলোই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এখনই প্রোভাইড করা হবে। তো আশা করি সেগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। ঠিক আছে? তো আজকে যেগুলো দেখানো হচ্ছে এগুলো হলো আমাদের পুরো বিষয়গুলো যেভাবে চলবে সবগুলোই দেখানো হয়েছে। ঠিক আছে? আর হচ্ছে আমি এগুলো পড়িয়ে দিয়েছি এবং হচ্ছে আপনাদের থেকেও শুনেছি। তো সামনে যেগুলো থাকবে তখন আর তো পুরো দেখানো হবে না। তখন আমাদের যেই মৌলিক যেই পড়াশোনাটা আমরা সেটাই চালিয়ে যাব এবং আপনাদের থেকে শোনার জন্য কি থাকবে এবং আপনাদের রিডিংগুলো নেওয়া এইগুলোর কি থাকবে ব্যাপক সময় থাকবে। তখন কি করা যাবে? অনেকে আবার হয়তো মনে করতে পারেন তাহলে তো স্যারই বেশি বললো। না, তখন আপনাদের জন্য বেশি বলার কি থাকবে, আপনাদেরই সুযোগ থাকবে। আমি হয়তো 20% বলবো এরকম। তো এটাই হলো বিষয়, সেখানে কোনো ঘাবড়ানোর বিষয় নেই। তো সামনে কি থাকবে? সামনে আমাদের নিয়মিত ক্লাসে যতটুকু ফাইল থাকে অতটুকুই থাকবে। আজকে যেহেতু আমাদেরকে সব দেখাইতে হবে আপনাদেরকে, যেহেতু এটি ওরিয়েন্টেশন ক্লাস ছিল সেই হিসেবে হলো আজকে আমরা সবগুলো দেখিয়েছি। আর পরবর্তীতে আমাদের যেই দিন যতটুকু ক্লাস অতটুকুই থাকবে আমাদের মূল ক্লাসে। আর যেগুলো হচ্ছে রিটেন এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। এরপরে হচ্ছে যেগুলো প্রোনাউন্সিয়েশন রুল, এটা হচ্ছে নিজেই পারা যায়, এটা শেখার জন্য কোনো স্যারের দরকার হয় না। তো ওটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। একবারে সব দিয়ে দিব না, কারণ হচ্ছে একবারে সব দিয়ে দিলে আর আপনারা পড়েন না। তো মাঝে মধ্যে একটু একটু করে দিলে তখন হচ্ছে আপনার মনে থাকবে যে হ্যাঁ স্যার তো এটা দিয়েছে, তাহলে এটা তো আমাকে পড়তে হবে। তো সেই হিসেবে ওটা ওইভাবে দেওয়া হবে। তো এটা হচ্ছে এই বিষয়গুলো ব্যক্তিগত। আর হচ্ছে স্পোকেন ইংলিশের যেই বিষয়গুলো ওইটা হচ্ছে আমি পড়িয়ে দেব এবং হচ্ছে ওই বিষয়গুলো এবং টেক্সট এবং হচ্ছে গ্রামার, এই তিনটা বিষয় থাকবে যেটা হচ্ছে আপনাদেরকে পড়িয়ে দেবো। আর বাদ বাকি যেগুলো থাকবে ওটা হচ্ছে ক্লাসে হালকা আলোচনা করে দিয়ে আপনাদেরকে ফাইল হিসেবে দিয়ে দেবো, ওইগুলো আমাকে জমা দিবেন। দ্যাটস অল for today. Thank you so much. Thank you for joining. Okay, তো আপনাদের কি কোনো ফিডব্যাক আছে কিনা কারো একটু জানাবেন, কোনো ব্যক্তিগত মতামত থাকলে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। শুকরিয়া, অনেক খুশি লাগলো। তো আমরা তো আজকে শুরু করেছি, আমাদের এই জার্নিটা হচ্ছে একেবারে 2 মাস পর্যন্ত। ঠিক আছে? 2 মাস পর্যন্ত চলবে। সো আর কারো কোনো ফিডব্যাক? আমরা এখনই লিভ নিব। আমার হচ্ছে আরেকটা ক্লাস শুরু হবে, সেটা হচ্ছে রোজার ভিতরে কি কেমন হবে স্যার? রোজার ভিতরে আপনাদের সাথে যারা থাকবেন ওনাদের সাথে পরামর্শ করে এবং স্যারের সাথে পরামর্শ করে আমরা সেই শিডিউল জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আর কারো কোনো ফিডব্যাক আছে? কারো কোনো মতামত থাকলে বলতে পারেন। এবং এটা হচ্ছে আমাদের এটা গ্রুপ ক্লাস, আমাদের যেটা হচ্ছে 1-to-1 সেশন, এটাও আপনাদের জন্য ব্যবস্থা আছে। আপনারা কেউ চাইলে প্রাইভেট পড়লেও পড়তে পারেন। অলরেডি একজন আমাদের প্রাইভেট পড়তেছেন, উনি এই যে ওনাকে কিছুক্ষণ পরে লিংক দিব। তো আর কারো কোনো মতামত আছে? আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।